শুরু করেন। ঠিক আছে ভাইয়া, চলো শুরু করে দিই। আমরা গত ক্লাসে অর্থাৎ আমাদের সেকেন্ড ক্লাসে, যেটা অলরেডি ইউটিউব বা হচ্ছে তোমার ভাইয়া গ্রুপে আছে, একটু কষ্ট করে দেখে নিও। আমরা আজকে শুরু করব আমাদের 3 নাম্বার ক্লাস। গত লেকচার ভিডিওতে আমি যেই পড়াটা পড়াইছি সেটা ছিল হচ্ছে আমাদের লাইফের ফার্স্ট প্রোগ্রাম লেখা বা কোড লেখা, এবং কোড ব্লকস কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিছি। ওই কোড ব্লকস কিংবা মোবাইল যাদের আছে তারা মোবাইল সি ডাউনলোড করবা, এই জিনিসটা আমি দিয়ে দিছি। সো আজকে আমরা মেইনলি শিখবো যে সি ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ এবং অপারেটর। ভাইয়া, যে কোনো একটা ভাষা শেখার জন্য তোমাকে তার তো কিছু সিনটেক্স জানতে হবে, তাই না? তার তো কিছু কিওয়ার্ড জানতে হবে, তাই না ভাইয়া? ঠিক একই রকম ভাবে সি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তোমাকে আসলে কিছু ডেটা টাইপ জানতে হবে। ডেটা টাইপ কি জিনিস একটু পরে আমরা আলোচনা করব। তুমি দেখে থাকবা কখনো কখনো যে ভাইয়া ইন্ট লেখা, ফ্লোট লেখা, ডাবল লেখা কখনো কখনো কোডে দেখবা তুমি। সো এগুলা থেকে যাতে হতাশ না হও সেজন্যই আজকের হচ্ছে ক্লাসটা, যে তুমি যাতে ডেটা টাইপটা শিখতে পারো। আরো একটা কথা হচ্ছে ভাইয়া, আমরা যাতে অপারেটরটা ভালো মতো চিনতে পারি। অপারেটর কি ভাইয়া? যেমন তুমি যোগ করতেছো, বিয়োগ করতেছো, গুণ করতেছো, ভাগ করতেছো, এগুলাই তো এক একটা অপারেশন, তাই না ভাইয়া? আর আমরা তো কম্পিউটারে মেনলি এই কাজটাই করি, যোগ করি, গুণ করি, ভাগ করি, ভাগশেষ বের করার চেষ্টা করি, এই জিনিসগুলাই কিন্তু ভাইয়া অপারেশন। আর যে অপারেশন আমরা যে চিহ্নের মাধ্যমে করি সেগুলাকে বলা হয় অপারেটর। যেমন যোগের জন্য আমরা প্লাস সাইন ইউজ করি, বিয়োগের জন্য মাইনাস সাইন ইউজ করি, তারপর হচ্ছে গুণের জন্য মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করি। এগুলা হচ্ছে এক একটা অপারেটর। সো আজকে আমরা ওই অপারেটর গুলা চিনবো এবং আমরা আজকে ডেটা টাইপটা শেখার চেষ্টা করব। আমাদের 3 নাম্বার ক্লাসের রুটিনে কিন্তু এই জিনিসটাই দেওয়া ছিল। ঠিক আছে না ভাইয়া? সো গত লেকচার ভিডিও যদি কেউ না দেখে থাকো, সমস্যা নেই, আজকেরটা একটু ভালো মতো দেখো ভাইয়া, বুঝে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো আমরা শুরু করি। সো আমাদের ডেটা টাইপ আসলে কি ভাইয়া? আমরা এই যে সি প্রোগ্রামিং বা সি ল্যাঙ্গুয়েজে মেইনলি কি সংখ্যা নিয়ে কাজ করব, অক্ষর নিয়ে কাজ করব, আরো হাবিজাবি অনেক কিছু নিয়ে কাজ করব, স্ট্রিং নিয়ে কাজ করব, অনেক কিছু নিয়ে কাজ করব। তো এই যে প্রত্যেকটা জিনিস, এই যে তুমি ধরো লিখলা 5 বা তুমি লিখলা 10 বা তুমি লিখলা 15, এই যে প্রত্যেকটা সংখ্যা, এদের তো এক একটা নাম আছে। যেমন আমরা যে 14, 15 বা 20, 30, এই যে সংখ্যাগুলো, এগুলাকে কি বলি? আমরা পূর্ণ সংখ্যা বলি না ভাইয়া? যাদের পরে কোনো পয়েন্ট নাই বা ভগ্নাংশ নাই, তাদেরকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা বলি বা কার্ডিনাল নাম্বার আমরা বলি। গত লেকচার ভিডিওতে পড়াইছিলাম। এরপর ভাইয়া আমরা ভগ্নাংশগুলাকে বলি হচ্ছে ভাইয়া ফ্লোটিং নাম্বার, বা হচ্ছে যেটা আমরা ভগ্নাংশ নরমালি চিনি। তারপরে আমরা ইংলিশ কিছু অ্যালফাবেটকে বলি ওয়ার্ড, বা আমরা এখন ওয়ার্ড বলবো না, আমরা বলবো স্ট্রিং। কি বললাম ভাইয়া? আমরা এখন ওয়ার্ড বলবো না, আমরা বলবো স্ট্রিং। আমি একটু এখান থেকে শুরু করি যে ভাই, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু জিনিস আমাদের শিখতে হয়, কিছু জিনিস আমাদের জানতে হয়। তুমি খেয়াল করে দেখো, ওয়ার্ড আমরা ইংলিশে যেটাকে ওয়ার্ড নামে চিনি, সেটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং হিসাবে পরিচিত। ভালো মতো বুঝো, যেটা আমরা সি মানে ইংলিশে ওয়ার্ড হিসাবে চিনি, ধরো তারেক বা হচ্ছে অভি, এরকম এই যারা ওয়ার্ড হিসাবে যেগুলোকে চিনি সেগুলো আসলে স্ট্রিং এ ডাকা হয় তাদের স্ট্রিং হিসাবে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। যাদেরকে আমরা অ্যালফাবেট হিসেবে চিনি, অক্ষর হিসেবে যাদেরকে চিনি, এ, বি, সি, ডি, এগুলো হিসেবে যাদেরকে চিনি, তারা মেইনলি হচ্ছে ক্যারেক্টার ভাইয়া। তারা কি ভাইয়া? ক্যারেক্টার। অর্থাৎ আমরা এখন আর অ্যালফাবেটকে অ্যালফাবেট বলবো না, আমরা বলবো ওগুলো এক একটা ক্যারেক্টার। এরপর যাদেরকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে চিনি বা কার্ডিনাল নাম্বার, যেগুলো হচ্ছে -12 বা সামথিং, যাদের পয়েন্ট নাই আর কি, তাদেরকে আমরা এখন বলবো হচ্ছে ভাই ইন্টিজার। তাদেরকে আমরা এখন কি বলবো ভাইয়া? ইন্টিজার বলবো। আর যারা ভগ্নাংশ, যাদের শেষে পয়েন্ট আছে, তাদেরকে বলবো হচ্ছে ফ্লোট। ফ্লোট মানে কি ভাই? ভগ্নাংশ। আর ব্ল্যাঙ্ককে আমরা চিনবো হচ্ছে ভয়েড হিসাবে। ব্ল্যাঙ্ককে আমরা কি হিসাবে চিনবো ভাই? ভয়েড হিসাবে চিনবো। এবার ডেটা টাইপে চলে আসি, আসো আমাদের মেইনলি যেটা পড়তে হবে আজকে। সো ভাই, ডেটা টাইপ হচ্ছে এই যে বিভিন্ন ডেটা তুমি লিখবা কম্পিউটারে বা এই সি ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন ডেটাটা তুমি যে লিখবা, সেই ডেটাগুলার বিভিন্ন টাইপ আছে। যেমন তুমি হয় পূর্ণ সংখ্যা লিখতে পারো, তার জন্য তোমার ওই নামটা কি হবে? ইন্টিজার টাইপ। তুমি হয়তো বা লিখতে পারো ভগ্নাংশ, তার জন্য তোমার হয়তো বা ওই নাম্বারটাকে বলতে হবে ফ্লোটিং টাইপ। বা তুমি হয়তো বা একটা স্ট্রিং ডিক্লেয়ার করলা, সেটার একটা আলাদা নাম আছে, স্ট্রিং টাইপ বা ডিরাইভ ডেটা টাইপ। বা তুমি অ্যারে ডিক্লেয়ার করলা, অ্যারে কি জিনিস আমরা কিছুদিন পর শিখবো। সো অ্যারে ডিক্লেয়ার করলা, সেটা হবে হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। সো
এরকম অনেক ডেটা টাইপ আছে। সো আমি যদি একটু মোটা দাগে তোমাকে বলি যে ভাই তুমি সি ল্যাঙ্গুয়েজে যে ডেটাগুলা লিখো তাদেরকে তুমি যদি আলাদা করতে চাও যে আমার কম্পাইলার কি করবে, এই ল্যাঙ্গুয়েজটার কি ওভারভিউ দিবে না, মানে অপারেট করবে না, সে দেখবে না যে কোথায় কি আছে। তো তুমি যখন এই সি ল্যাঙ্গুয়েজটা লিখবা তখন বিভিন্ন নামের শুরুতে বা বিভিন্ন অক্ষর বা বিভিন্ন সংখ্যার শুরুতে তুমি তার ডেটা টাইপটা, মানে ও কিরকম টাইপের সংখ্যা বা ও কিরকম টাইপের ওয়ার্ড, সেইটা তোমাকে ডিফাইন করে দিতে হবে। সেটা তোমাকে কি করতে হবে? ডিফাইন করে দিতে হবে। যেমন ধরো আমি যদি তোমাকে একটুখানি আমার কোড ব্লকসে নিয়ে যাই, দেখো আমি মেইন ফাংশনের আগে একটা সংখ্যা একটা নাম লিখছি, ইন্ট লিখছি, দেখছো এই যে আইএনটি দিয়ে লিখছি, বা এর সামনে ইন্ট লিখছি। এর কারণ কি ভাই বলতো? এ হচ্ছে একটা ভেরিয়েবল, এ কি ভাইয়া একটা ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলটা কেমন টাইপের হবে এটা তোমাকে ডিফাইন করে দিতে হবে না? আদারওয়াইজ কম্পাইলার কি বুঝবে ভাইয়া যে এটা কেমন টাইপের? এটা তো কম্পাইলার বুঝবে না। অর্থাৎ তোমাকে ভাইয়া এটা যদি কম্পাইলারকে বুঝাইতে হয় যে এই এ এটা কোন টাইপের ভেরিয়েবল, তাহলে তার সামনে দিতে হবে কিছু একটা জিনিস। কারণ এটা অনেক রকমের হইতে পারে এ, যেমন তুমি অ্যালফাবেট বলতে পারো এই জিনিসটাকে, তুমি ফ্লোটিং নাম্বার বলতে পারো, তুমি ইন্টিজার বলতে পারো, অনেক কিছু বলতে পারো, তাই না? তো তুমি এটা তো তোমাকে ডিফাইন করে দিতে হবে যে এই এটা আসলে কি, ইন্টিজার নাকি ফ্লোট নাকি ভাইয়া স্ট্রিং মানে হচ্ছে ওয়ার্ড নাকি অ্যালফাবেট, এটা তো তোমাকে বুঝতে হবে, তাই না? যেমন আমি এই এ এর সামনে ইন্টিজার লিখছি, মানে ইন্ট লিখছি, এই ইন্ট দিয়ে বুঝায় আসলে ইন্টিজার, মানে এইটা আসলে ইন্টিজার সংখ্যা, মানে এই এ ভেরিয়েবলটা আসলে কেমন টাইপের? ইন্টিজার টাইপের। নিশ্চয়ই বুঝতে পারছো ভাইয়া। এবার যদি একটু ফিরে আসি যে ভাই ডেটা টাইপ হয় কয় ধরনের, ডেটা টাইপ আসলে হয় কয় ধরনের ভাই? ডেটা টাইপ মোটা দাগে চার ধরনের হয়। ডেটা টাইপ মোটা দাগে চার ধরনের হয়। আমি যদি একটু তোমাকে দেখাই, সো প্রথমে প্রাইমারি ডেটা টাইপ। প্রথমে কি ভাইয়া? প্রাইমারি ডেটা টাইপ। এরপরে হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এরপরে কি ভাই? ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। তারপরে হচ্ছে ডিরাইভড ডেটা টাইপ। ভালো মতো উচ্চারণগুলো শিখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। প্রথমে কি ভাই? প্রাইমারি ডেটা টাইপ, তারপরে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, এরপরে হলো ডিরাইভড ডেটা টাইপ, তারপরে হচ্ছে ভয়েড ডেটা টাইপ, এরপরে কি ভাইয়া? ভয়েড ডেটা টাইপ। এই হচ্ছে টোটাল চার ধরনের ডেটা টাইপ ভাইয়া। এখন মেইনলি তোমাকে এই চার ধরনের ডেটা টাইপে মেইনলি তোমাকে শিখতে হবে হচ্ছে ভাই প্রাইমারি ডেটা টাইপ। যেহেতু তুমি ছোট আছো বা আমরা যেহেতু শুরু করছি কেবল প্রোগ্রামিং, তাই আমাদের প্রথমেই শিখতে হবে হচ্ছে ভাই প্রাইমারি ডেটা টাইপটা। কারণ আমাদের যাবতীয় যত প্রবলেম সলভ করব আমরা এই প্রাইমারি ডেটা টাইপেরই অন্তর্গত হবে। সো ভাই এই প্রাইমারি ডেটা টাইপে আবার তিন ধরনের। প্রাইমারি ডেটা টাইপ আবার কি ধরনের? তিন ধরনের ভাই। ইন্টিজার নাম্বার, ফ্লোটিং নাম্বার, ক্যারেক্টার। প্রাইমারি ডেটা টাইপ কয় ধরনের ভাই? তিন ধরনের। ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। একটু আগে বললাম ইন্টিজার যেন কি ছিল? পূর্ণ সংখ্যা ছিল ভাইয়া। একটু আগে কি বললাম? ইন্টিজার যেন কি ছিল ভাইয়া? পূর্ণ সংখ্যা ছিল। বুঝতে পারছো নিশ্চয়ই? ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। তাইলে ধরো তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা, এ ইজ ইকুয়ালস টু ধরো 10, এটা তুমি ধরো ডিক্লেয়ার করলা। এখন এই ভেরিয়েবলটা কেমন টাইপের তোমাকে বলে দিতে হবে। এই ভেরিয়েবলটা আসলে কেমন টাইপের এটা কিন্তু তোমারে বলে দিতে হবে। সো এটা বলে দেওয়ার জন্য তুমি সামনে লিখবা হচ্ছে ইন্ট। ইন্টিজারের শর্ট ফর্ম কি ভাই? ইন্ট। অর্থাৎ তুমি যখন কোনো একটা ভেরিয়েবলের সামনে ইন্ট দিলবা তখন তোমার কম্পাইলার বুঝে যাবে, অর্থাৎ যে তোমার কোডটা থ্রু করবে সে বুঝে যাবে যে আসলে এই ভেরিয়েবলটা হচ্ছে ইন্টিজার টাইপের। আসলে এই ভেরিয়েবলটা কেমন ভাই? ইন্টিজার টাইপের। অর্থাৎ তুমি এই ভেরিয়েবলের ভিতরে পূর্ণ সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা স্টোর করতে পারবা না। অর্থাৎ তুমি যদি চাও যে এ ইজ ইকুয়ালস টু এখন 15.5 লিখবা, 12.5 লিখবা সরি, তাহলে কিন্তু কম্পাইলার শুধু 12টাকে নিবে, 12.5টাকে কিন্তু নিতে পারবে না। এর কারণ কি? কারণ হচ্ছে এই এ হচ্ছে ভাই ইন্টিজার টাইপের। সো ইন্টিজার টাইপের হওয়ার কারণে ভাই এই কম্পাইলার কিন্তু শুধু এই 12 বা পূর্ণ সংখ্যার পার্টটুকু জাস্ট নিবে, পুরাটুকু কিন্তু নিতে পারবে না। নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছো? অবশ্যই ভাইয়া বোঝা উচিত। তো ভাইয়া খেয়াল করে দেখো ইন্টিজারের কনসেপ্ট তো বুঝে গেলাম। যেমন ধরো যে আমাদের, আমি যদি তোমাকে একটু কোডে যদি একটু দেখাই যে ভাই, তোমাকে যদি একটু কোডে দেখাই যে আমি এ এর মান কত প্রিন্ট করতেছি ভাই, এ ইজ ইকুয়ালস টু 10 লিখতেছি, তাই না? ধরো আমি এখানটাতে এ ইজ ইকুয়ালস টু ধরো 12.5 লিখলাম, ঠিক আছে? ধরো
আমার a এর মান কত ছিল ভাই 10 ছিল, কিন্তু ধরো আমি a এর মান 12.5 লিখলাম। তুমি দেখবা ভাই আসলে আমাদের কম্পাইলার শুধু এই 12 টাকাই নিতে পারবে, আমাদের এই কম্পাইলার শুধু 12 টাকাই নিতে পারবে, বাট বাকিটুকুকে কিন্তু নিতে পারবে না, বাকিটুকুকে এই 0.5 টুকুকে কিন্তু নিতে পারবে না। এর কারণ হইলো ভাই এ যেটা সেটা হচ্ছে ভাই একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, অর্থাৎ একটা ইন্টিজার টাইপের চলক। এখন ইন্টিজার যেটা সেটা তো ভাই একদম ডিফাইনই করে দিচ্ছে যে ভাই ওই ভেরিয়েবলটা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। তো তুমি যেহেতু এখানে ভগ্নাংশ নিছো, তাই পয়েন্টের পরের যে অংশটুকু আছে সেটা বাদ হয়ে যাবে। তো তুমি যদি একটু রান করে দেখো, দেখবা যে a এর ভ্যালু জাস্ট 12 হিসাবে প্রিন্ট হয়েছে, শুধুমাত্র কি হিসাবে প্রিন্ট হয়েছে 12। এই যে দেখো ভাইয়া, কিন্তু আমি a এর ভ্যালু কত স্টোর করছিলাম 12.5 স্টোর করছিলাম না? তো কেন ওই 0.5 টুকু প্রিন্ট হয় নাই? কারণ তুমি এই যে a এর ডেটা টাইপটা সেটা ডিফাইন করে দিছিলা কি রকম, সেটা ডিফাইন করে দিছিলা ইন্টিজার টাইপের, অর্থাৎ এইটা শুধুমাত্র নিতে পারবে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এটা শুধুমাত্র কি নিতে পারবে ভাই? একটা পূর্ণ সংখ্যা নিতে পারবে। আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো ভাইয়া। এখন তাহলে ভাই 12.5 তাহলে প্রিন্ট করার জন্য কি করতে হইব আমারে? বুঝাইতে পারছি? যে ভাই তাহলে 12.5 প্রিন্ট করার জন্য আমারে তাহলে কি করতে হবে? খেয়াল করে দেখো, 12.5 প্রিন্ট করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, এই ডেটা টাইপটা চেঞ্জ করে ফ্লোট লিখতে হবে। এই যে দেখো, ফ্লোট লিখলে যে কাজটা হবে ভাই, আমার এই ভেরিয়েবলটা এখন হয়ে যাবে হচ্ছে ফ্লোটিং নাম্বার, অর্থাৎ ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে ভগ্নাংশ হইলেও ভগ্নাংশের পার্টটুকু নিতে পারবে। নিশ্চয়ই আমি ঠিক লিখছি যে ভাই আমি যদি পূর্ণ সংখ্যা নেই তাহলে পয়েন্টের পরের পার্টটুকু কিন্তু আর প্রিন্ট হবে না, পয়েন্টের পরের পার্টটুকু কিন্তু ক্যালকুলেশনেও আসবে না। কিন্তু আমি যদি ভগ্নাংশ নেই মানে ফ্লোট লিখি ভেরিয়েবলটার সামনে, মানে ডেটা টাইপটা লিখি, তাইলে তুমি যদি দেখো আমি যদি এখন এখন যদি প্রিন্ট করে দেখাই তোমাকে, এখন যদি তোমাকে আমি প্রিন্ট করে দেখাই, দেখবা কি ভাইয়া জিরো আসতেছে, কারণ হচ্ছে যে a ইজ ইকুয়ালস টু 10, 10 লিখছো জাস্ট। সো এটা একটু আমি চেঞ্জ করে নিচে লিখি 1 মিনিট, এটা একটু চেঞ্জ করে আমি ফ্লোট এখানে লিখি। সো একটু ভুল হয়েছে, এটা ডি এর জায়গায় এফ লিখতে হবে আসলে। চলো এখন যদি তুমি রান করো দেখো, দেখো 12.5 প্রিন্ট হবে, দেখো এই যে দেখো 12.5 প্রিন্ট হয়েছে। এখন মনের মধ্যে প্রশ্ন আসতেছে ভাইয়া এইখানে এই পার্সেন্ট ডি এর জায়গায় পার্সেন্ট এফ দেওয়ার ফলে কি এমন চেঞ্জ হয়েছে যে ভাই আপনার ঠিক হয়ে গেল প্রোগ্রামটা? এটার একটা কারণ আছে, আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ এই কারণটা শিখবো। বাট আপাততর জন্য বুঝে রাখো ভাই, যে ভাই আমরা ভেরিয়েবলের সামনে কিছু একটা দেই যেটা দিয়ে আসলে ওইটাকে ডিফাইন করা হয়, ওই ভেরিয়েবলটাকে ডিফাইন করা হয় যে ওইটা আসলে কি টাইপের ভ্যালু স্টোর করবে, ওটা আসলে কি টাইপের ভ্যালু স্টোর করবে। এখন ডেটা টাইপ কি করা হয় ভাই? ডেটা টাইপ সব সময় ভেরিয়েবলের সামনে লেখা হয়। মানে যদি এটা যদি হয় আমাদের ভেরিয়েবল, ধরো যে পি হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল, ধরো পি হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল, তাহলে তার সামনে যদি আমি আমার ডেটা টাইপটা ডিফাইন করি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। অর্থাৎ ডেটা টাইপ সব সময় ভেরিয়েবলের আগে ডিক্লেয়ার করতে হয়। অর্থাৎ তুমি একটা ভেরিয়েবল ধরো নিতেছো, তার আগে তোমাকে হচ্ছে ভাই ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। সো যেটা আমি বললাম যে ভাই ইন্টিজার টাইপ, ফ্লোটিং টাইপ, এই দুটা তো দেখে ফেললাম। একটা হচ্ছে ভাই 10, ওই যে জাস্ট পূর্ণ সংখ্যা নিবে, আর আরেকটা কি ভাই পুরাটুকুই নিতেছে, পয়েন্টের পরের অংশটুকুই নিতেছে। তো তুমি যদি ভগ্নাংশ নিয়ে কাজ করতে চাও তাহলে তোমার ডেটা টাইপটা হবে ফ্লোটিং নাম্বার। আর তুমি যদি ইন্টিজার নিয়ে কাজ করতে চাও মানে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাও, তাহলে তোমার ডেটা টাইপটা হবে ইন্টিজার। বুঝাইতে পারছি? এখন ইন্টিজারের জন্য সামনে যে লেখাটা লিখতে হয় সেটা হচ্ছে ইন্ট, আর ভগ্নাংশের জন্য সামনে যে লেখাটা লিখতে হয় সেইটা হলো ফ্লোট। আমি আবার বলতেছি ভাই, ইন্টিজারের জন্য যে ভেরিয়েবলের সামনে যে ডেটা টাইপটা দিতে হয় সেটা হচ্ছে ইন্ট, একটু আগে লিখছি। এই ইন্ট কিন্তু ভাই ওই ইন্ট না যে কমেন্ট সেকশনে ইন্ট লিখলে হয়ে যাবে, ওই ইন্ট না ভাই, এই ইন্ট হচ্ছে ডেটা টাইপ। আর যদি তুই ভগ্নাংশ নিতে চাস ভাইয়া, তাহলে তোকে ভাইয়া ফ্লোট দিয়ে ডিক্লেয়ার করতে হবে। এখন কথা হচ্ছে আমি যদি অ্যালফাবেট নিতে চাই ভাইয়া, অর্থাৎ একটা অক্ষর যদি প্রিন্ট করতে চাই বা একটা অক্ষর যদি স্টোর করতে চাই, তাহলে তোমাকে যে ডেটা টাইপটা ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টার। এই ক্যারেক্টার মানে কিন্তু ভাই চরিত্র না, এই ক্যারেক্টার মানে হচ্ছে অ্যালফাবেট। একটু আগে আমি বুঝাই আসছি ভাই, ক্যারেক্টার মানে কি অ্যালফাবেট। ঠিক আছে? যেমন তোমাকে যদি একটু দেখাই, যেমন তোমাকে যদি একটু কোডে দেখাই একটা অ্যালফাবেট নিয়ে, একটু তোমাকে যদি দেখাই, ধরো এখানে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ক্যারেক্টার টাইপের। ক্যারেক্টারের জন্য যেই শর্ট ফর্মটা দিতে হয় সেটা হচ্ছে ক্যার, CHAR, বা যেটাকে আবার চারও বলে অনেকে। সো ক্যারেক্টারের জন্য তুমি কোন ডেটা টাইপ ডিফাইন করবো ভাইয়া? চার বা ক্যার, মনে যেন থাকে।
ক্যারেক্টারের জন্য তুমি কোন ডেটা টাইপ ডিক্লেয়ার করবা, চার বা ক্যার, মনে থাকবে ভাই। এখন ধরো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সিএইচ, এই ভেরিয়েবলটা একটা অক্ষর নিবে যেটা হচ্ছে কে প্রিন্ট করবে, যেটা কি প্রিন্ট করবে ভাই, কে প্রিন্ট করবে। এই যে দেখ ভাই আমি অক্ষর নিছি একটা, সিএইচ এ স্টোর করতেছি একটা অক্ষর। তো এখন যদি আমি এটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে দেখবা আমাদের প্রিন্টের জন্য পার্সেন্ট সি দিতে হবে। একটু পরে আমি বুঝাবো এটা কেন দিতে হবে, নেক্সট ক্লাসে আমরা বুঝাবো। আপাতত জাস্ট আমাদের শিখার জিনিস যে ভাই ডেটা টাইপটা কিভাবে ডিক্লেয়ার হচ্ছে। সো আমরা কি বললাম, ডেটা টাইপটা হচ্ছে ভাই সবসময় ভেরিয়েবলের আগে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, পার্সেন্ট সিএইচ হবে, আসলে সিএইচ দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম। সো এই যে দেখো কে প্রিন্ট হয়ে গেছে, দেখছো ভাইয়া, এটা কি প্রিন্ট হয়ে গেল, কে প্রিন্ট হয়ে গেল। জাদু না অনেক ভাই, একদমই জাদু ভাই, ম্যাজিক, তাই না ভাইয়া? কারণ তুমি একটা অক্ষর স্টোর করে ফেলতে পারতেছো, এবং অক্ষর স্টোর করার জন্য তোমাকে যেই ডেটা টাইপটা সামনে লিখতে হবে ভেরিয়েবলের, সেইটা হচ্ছে ভাই ক্যার বা চার, CHAR। তাহলে নিশ্চয়ই বুঝে গেল ভাইয়া যে আমি যদি পূর্ণ সংখ্যা নিতে চাই তাহলে আমাকে ভেরিয়েবলের সামনে ডিক্লেয়ার করতে হবে হচ্ছে ইন্ট। আমি যদি ভগ্নাংশ নিতে চাই তাহলে আমাকে ভেরিয়েবলের সামনে ডিক্লেয়ার করতে হবে হচ্ছে ফ্লোট। আর আমি যদি অক্ষর নিতে চাই তাহলে আমাকে ভেরিয়েবলের সামনে দিতে হবে হচ্ছে ক্যার বা চার। বুঝাইতে পারছি নিশ্চয়ই ভাইয়া? নিশ্চয়ই মাথায় ঢুকছে, অবশ্যই মাথায় ঢোকার কথা। এবার আসেন ভাই, এবার হচ্ছে যে এই যে আমি ভেরিয়েবল গুলা মানে ডেটা টাইপ গুলা বলতেছি, এই ডেটা টাইপ গুলা তো মেমোরির একটা জায়গা দখল করবে, করবে না ভাই? এই ভেরিয়েবল গুলা তো মেমোরির একটা জায়গা দখল করবে, মানে এই ডেটা টাইপ গুলা। তো এখন কোন ডেটা টাইপ কতটুকু জায়গা দখল করে সেটা তোমাকে জানতে হবে না? বুঝাইতে পারছি আমার কথাটা, যে ভাই কোন ডেটা টাইপ কতটুকু জায়গা দখল করে সেইটা কিন্তু তোমারে জানতে হবে। বুঝাইতে পারছি নিশ্চয়ই? সো আমি যদি একটু বলি যে ভাই ইন্টিজার ডেটা টাইপ সে জায়গা দখল করে হচ্ছে 1 বাইট। ইন্টিজার ডেটা টাইপ কতটুকু জায়গা দখল করবে ভাই? 1 বাইট। এরপর ফ্লোট ডেটা টাইপ সে দখল করবে হচ্ছে ভাইয়া 2 বাইট। সে কতটুকু, সরি 4 বাইট, আমি ভুল লিখছি একটু। ফ্লোটিং ডেটা টাইপ সে দখল করবে হচ্ছে ভাইয়া 4 বাইট। আর ক্যারেক্টার ডেটা টাইপ সে হচ্ছে 1 বাইট দিবে। আর আমি হচ্ছে আর ফ্লোট দিব হচ্ছে 4 বাইট, আর ইন্টিজার দিবে হচ্ছে 2 বাইট। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে ভাই, যে ভাই ইন্টিজার ডেটা টাইপ দিব হচ্ছে 2 বাইট মেমোরি দখল করবে, ফ্লোট হচ্ছে ভাই 4 বাইট দখল করবে, ক্যারেক্টার হচ্ছে ভাই 1 বাইট দখল করবে। মুখস্থ যেন থাকে ভাই, এটা পরীক্ষায় এমসিকিউতে আসে। ভাই ইন্টিজার ডেটা টাইপ কয় বাইট দখল করবে মেমোরির? 2 বাইট। ফ্লোটিং ডেটা টাইপ কয় বাইট দখল করবে? 4 বাইট। ক্যারেক্টার ডেটা টাইপ কয় বাইট দখল করবে? 1 বাইট। মনে যেন থাকে ভাই, এইটা একটু মাথায় রাখিস, এইটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে, মনে যেন থাকে। এইবার কথা হচ্ছে যে এই যে আমাদের ডেটা টাইপগুলো আছে তাদের সামনে আমরা আরো কিছু লিখে এই ডেটা টাইপকে মডিফাই করতে পারি। ভালো মতো বুঝো, আমাদের ডেটা টাইপ কি? ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এই তিনটা। এখন এই তিনটার সামনে আমরা আরো কিছু দিয়ে বা আরো কিছু ওয়ার্ড বা স্ট্রিং ইউজ করে আমরা এই ডেটা টাইপকেও আবার মডিফাই করতে পারি। আমরা কি করতে পারি ভাই? এই ডেটা টাইপকেও আবার মডিফাই করতে পারি। সো তার জন্য যেই ওয়ার্ডগুলো ইউজ করা হয় তাদেরকে বলা হয় ডেটা টাইপ মডিফায়ার। তাদেরকে কি বলা হয় ভাই? ডেটা টাইপ মডিফায়ার। আমি যদি আরেকটু সুন্দর মতো করে বলি যে ভাই যারা ডেটা টাইপকে মডিফাই করে তাদেরকে কি বলা হয় ভাই? ডেটা টাইপ মডিফায়ার। যেমন তুমি লিখছিলা কি ইন্ট, সো ইন্টের সামনে তুমি যদি শর্ট লাগায় দাও, শর্ট লিখো, তাহলে কি হয়ে যাবে ভাই? শর্ট ইন্ট হবে। শর্ট ইন্ট মানে হচ্ছে যে কম পরিমাণ ইন্টিজার সংখ্যা নিতে পারে, যার যার মেমোরি দখল করার ক্ষমতা মাত্র 1 বাইট। নর্মালি ইন্টিজারের মেমোরি দখল করার ক্ষমতা কত? 2 বাইট। কিন্তু তুমি যদি তার সামনে শর্ট লাগায় দাও তাহলে সে মেমোরি দখল করতে পারবে ভাই মাত্র 1 বাইট। বোঝাইতে পারছি নিশ্চয়ই? যে ভাইয়া তুমি ডেটা টাইপের সামনে যদি মডিফায়ার লিখে দাও, মানে মডিফায়ার ইউজ করো, তাহলে ও যে পরিমাণ মেমোরি দখল করবে তার থেকে কমও সে দখল করতে পারে, কিংবা তার থেকে বেশিও সে দখল করতে পারে। যেমন নর্মালি ইন্টিজার দখল করবে 2 বাইট, কিন্তু তুমি যদি তার সামনে একটা মডিফায়ার যেটা কিনা শর্ট, এটা যদি লাগায় দাও তাহলে সে কি করবে ভাই? তাহলে সে কম পরিমাণ হচ্ছে জায়গা দখল করবে। তুমি যদি লং লাগায় দাও তাহলে বেশি পরিমাণ জায়গা দখল করবে।
তুমি যদি সাইন্ড কিংবা আনসাইন্ড এগুলা ইউজ করো, তাহলে সাইন্ড ইউজ করলে ইন্টিজার সংখ্যাটা নেগেটিভ পজিটিভ দুই ধরনের ভ্যালু নিতে পারবে। আনসাইন্ড ইউজ করলে সে শুধুমাত্র পজিটিভ সংখ্যা নিতে পারবে। আরেকবার বলি ভাই, বুঝো ভালো মতো, সাইন্ড নিলে ভাই সে নেগেটিভ সংখ্যা নিতে পারবে, আনসাইন্ড নিলে সে হচ্ছে ভাইয়া পজিটিভ সংখ্যা নিতে পারবে। আর ভাইয়া শর্ট করলে মানে শর্ট ইন্ট লিখলে ভাই কি হবে, শর্ট ইন্ট লিখলে হলো ভাই সে মেমোরির কম জায়গা দখল করবে, আর লং ইন্ট নিলে ভাই সে মেমোরির বেশি জায়গা দখল করবে। মনে থাকবে নিশ্চয়ই। ফ্লোট ডাবল এগুলার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, এগুলো নিতে পারো। লং ডাবল দেখো, এই যে লং যে জিনিসটা ইউজ করছি এটাই হচ্ছে ভাই মডিফায়ার। সো আমরা বেসিক্যালি মডিফায়ার হিসেবে চারটা ওয়ার্ডকেই নর্মালি ইউজ করি। প্রথমটা হচ্ছে ভাই সাইন্ড, তারপরেরটা হচ্ছে ভাইয়া আনসাইন্ড, তারপরেরটা হচ্ছে ভাইয়া শর্ট, তারপরেরটা হলো ভাই লং। বুঝে নিও ভাইয়া, প্রথমে আমরা ইউজ করি সাইন্ড, তারপরে ইউজ করি ভাই আনসাইন্ড, এরপরে ভাইয়া শর্ট, এরপরে হচ্ছে ভাই লং। মনে যেন থাকে ভাইয়া, হ্যাঁ। এবার কথা হইল, এবার কথা হলো ভাই, একটা মিনিট, একটা মিনিট, তাই তো। আচ্ছা, আচ্ছা। সো একজন কমেন্ট করছে ভাইয়া সরাসরি কে প্রিন্ট করেও দিলে তো হয়, ভেরিয়েবল নেওয়ার দরকার কি? আচ্ছা, ভালো একটা প্রশ্ন, আমি একটু পর এটার উত্তর দিব। সো আগে একটু এটা একটু ক্লিয়ার করে নিই, যে মডিফায়ারটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, সো ভাইয়া মডিফায়ার টোটাল 4 ধরনের বলছিলাম, সাইন্ড, আনসাইন্ড, শর্ট এবং লং। বুঝাইতে পারছি? এখন কথা হইলো, মডিফায়ার তো শিখে গেলাম, সমস্যা নাই কোনো, যে ভাই ডেটা টাইপের সামনে যদি কিছু ইউজ করি যেটা হচ্ছে মডিফাই করতে পারে, সেইটাই হচ্ছে ভাই আমাদের মডিফায়ার, ডেটা টাইপ মডিফায়ার। যে হচ্ছে সাইন্ড হতে পারে, আনসাইন্ড, শর্ট, লং এগুলো হতে পারে। আর ইন্টিজার কয় বাইট দখল করে ভাই? 2 বাইট। ফ্লোট কয় বাইট দখল করে? 4 বাইট। ক্যারেক্টার কয় বাইট দখল করে? 1 বাইট। আর আমরা এখন পর্যন্ত আসি হচ্ছে ভাই প্রাইমারি ডেটা টাইপতে, যেটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট এবং ক্যারেক্টার হতে পারে। এখন সাদিক যে প্রশ্নটা করছিস ভাইয়া, যে কে প্রিন্ট করে দিলেও তো হয় ভাই, ভেরিয়েবল নেওয়ার দরকার কি ছিল? এখন ভাইয়া যে কোনো মানে অনেক প্রোগ্রামে তো তুমি জাস্ট নর্মালি কে প্রিন্ট করবে না, ধরো ইউজার একটা ইনপুট দিবে সেটাই তো তুমি প্রিন্ট করবা, নাকি নাকি তুমি শুধু জাস্ট কে প্রিন্ট করবা? আমাকে ধরো কোনো একটা প্রোগ্রাম দিল যে তুমি ইউজারের কাছ থেকে একটা অক্ষর নিবা, সেটা হচ্ছে প্রিন্ট করবা। তো তুমি তো জাস্ট কে কে ইনপুট হিসাবে দিবা না, তুমি তো অনেকগুলো অক্ষর ইনপুট হিসাবে দিবা। আমার এই প্রোগ্রামটাই জাস্ট হ্যাঁ কে আমরা স্টোর করছি, এই জন্য হচ্ছে আমাদের কে প্রিন্ট হয়েছে। বাট যদি এরকম হইতো যে আমার ওই ভেরিয়েবলটায় কে ছাড়াও অন্য কোনো অক্ষরও তো থাকতে পারতো, অন্য কোনো অক্ষরও তো ইউজার দিতে পারতো, তাই না ভাইয়া? তো তখন কি হইতো? আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। এজন্যই আমরা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এজন্যই আমরা কি ডিক্লেয়ার করি? ভেরিয়েবল, যাতে করে ইউজারের উপর ডিপেন্ডেন্ট থাকে আমার ওই ভেরিয়েবলটা, যে ইউজার যে মানটা দিবে সেইটা। আচ্ছা, নিশাত্রী একটা প্রশ্ন করছে যে ভাইয়া লং ইন্ট লিখলে কি সেটা 2 বাইটের বেশি মেমরি দখল করবে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, লং ইন্ট লিখলে সেটা 4 বাইট দখল করবে। কয় বাইট দখল করবে ভাই? 4 বাইট। কারণ নর্মালি ইন্টিজার কয় বাইট দখল করে ভাই? 2 বাইট। এখন শর্ট নিলে কয় বাইট দখল করবে? 1 বাইট। আর লং ইন্ট নিলে ভাই 4 বাইট জায়গা দখল করবে। নিশ্চয়ই নিশাত তুই প্রশ্নের উত্তর পাইছিস ভাইয়া, আর সাদিক তুইও নিশ্চয়ই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছিস। এবার দেখ, আমরা তো প্রাইমারি ডেটা টাইপ বুঝলাম, তাহলে ভাই ইউজার ডেটা ডিফাইন ডেটা টাইপটা কি? ইউজার ডিফাইন ডেটা টাইপটা হইলো তুমি তুমি ইউজার হিসেবে নিজে থেকে একটা ডেটা টাইপ ক্রিয়েট করতে পারো, নিজে থেকেই ডেটা ক্রিয়েট করতে পারো। বুঝাইতে পারছি? তুমি ইউজার হিসেবে নিজে থেকেই ডেটা টাইপ ক্রিয়েট করতে পারো। সেটা হচ্ছে যেমন হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে একটা ইউজার ডিফাইন ডেটা টাইপ। অ্যারে কি ভাই? একটা ইউজার ডিফাইন ডেটা টাইপ, যে ইউজারই তোমাকে ঠিক করে দিবে যে এই অ্যারেটা কোন টাইপের হবে বা এই অ্যারেটা কেমন হবে। আমরা এই অ্যারের ব্যাপারে পরবর্তী ক্লাসে খুব ভালো মতো পড়বো ভাইয়া, বুঝতে পারছি? আচ্ছা, একটু রিক্যাপ করব, অবশ্যই রিক্যাপ করব ভাই, আমি এটা শেষ করে আবার প্রথম থেকে রিক্যাপ করব। থ্যাংক ইউ ভাইয়া জান্নাত কমেন্ট করার জন্য। সো খেয়াল করো যে ভাই আমি কি বললাম, অ্যারে হচ্ছে ইউজার ডিফাইন ডেটা টাইপ, অর্থাৎ ইউজার যদি মানে কোনো কিছু ডিফাইন করতে চায়, কোনো একটা ডেটা টাইপ ডিফাইন করতে চায়, যে ইউজারের মনে হইলো না ভাই আমি ইন্টিজারও নিব না, ফ্লোটও নিব না, ক্যারেক্টারও নিব না, আমি একটা ওয়ার্ড নিব, বা আমি একটা সেট অফ ওয়ার্ডস নিব, বা আমি এক সেট অফ নাম্বারস নিব, এরকম একটা ডেটা টাইপ আমাকে দেন। তো তখন ইউজার নিজে থেকে হচ্ছে একটা ডেটা টাইপ ডিফাইন করবে। এন্ড ইউজার নিজে থেকে কোনো ডেটা টাইপ যদি ডিফাইন করে, তাহলে সেই ডেটা টাইপকে বলা হয় হচ্ছে ভাইয়া ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। নিশ্চয়ই বুঝতে পারছিস ভাইয়া? এবার কথা হইলো যে ডিরাইভ ডেটা টাইপটা কি? ডিরাইভ ডেটা টাইপ হচ্ছে ভাই আমাদের একটাই আছে, সেটা হচ্ছে স্ট্রিং, যেটা আসলে
কম্পোজিট ডেটা টাইপও তুমি বলতে পারো, যে অনেকগুলো ডেটা টাইপের সমষ্টি, বা আমাদের এই যে ইন্টিজার, ফ্লোটিং, ক্যারেক্টার, এগুলো তো প্রাইমারি ডেটা টাইপ অর্থাৎ মৌলিক ডেটা টাইপ। সো এর বাইরে যে ডেটা টাইপগুলো আছে সেগুলাকেই মেইনলি বলা হয় হচ্ছে ডিরাইভড ডেটা টাইপ। আমি আরেকবার বলতেছি যে মৌলিক ডেটা টাইপের বাইরেও সি ল্যাঙ্গুয়েজে যে ডেটা টাইপগুলো আছে সেটাই হচ্ছে ডিরাইভড ডেটা টাইপ, যার মধ্যে প্রথম হচ্ছে ভাই স্ট্রিং। স্ট্রিং হচ্ছে একটা ডিরাইভড ডেটা টাইপ। এখন এই স্ট্রিং সেটা কিন্তু ভাই আমরা ইংলিশে কি বুঝি, ওইটারে ওয়ার্ড হিসাবে চিনি, তাই না ভাইয়া? স্ট্রিংকে আমরা ইংলিশে কি বলি ভাইয়া? ওয়ার্ড হিসাবে চিনি। বুঝাইতে পারছি নিশ্চয়ই। এরপরে আসি ভয়েড ডেটা টাইপ। ভয়েড মানে কি ভাই? ফাঁকা। একটু আগে বলছি ব্ল্যাঙ্ক। একটু আগে ইংলিশে ওয়ার্ডে বলছিলাম যে ভাই ভয়েড মানে কি ভাই? ব্ল্যাঙ্ক। তাহলে তুই যদি এরকমই করিস যে ভাই আমরা যদি একটা একটা জাস্ট কি বলা যায়, যে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম যে আসলে কিছু রিটার্নই করলো না, এরকম হওয়া যায় না? ধর যে একটা একটা আমরা ফাংশন ডিক্লেয়ার করছি, ধর সেটা আসলে কোনো আউটপুটই দিবে না, যেটা হচ্ছে ভয়েড টাইপের হবে। ধরো আমি একটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ভয়েড এ, তাহলে সে কি কোনো আউটপুট দিবে? উত্তর হচ্ছে না ভাই, সে কেমনে আউটপুট দিবে? সে তো ফাঁকা। ফাঁকা জিনিস কোনো আউটপুট দিতে পারে? পারে না। মনে থাকবে? থাকবে ভাই, যে ফাঁকা জিনিস কোনো আউটপুট দিতে পারে না। সো ভয়েড ডেটা টাইপের জন্য ভেরিয়েবলের সামনে জাস্ট ভয়েড লিখলেই হয়ে যায়, বা ফাংশনের সামনে জাস্ট ভয়েড লিখলেই হয়ে যায়। ভয়েড ডেটা টাইপের জন্য ভেরিয়েবলের সামনে জাস্ট ভয়েড লিখলেই হয়ে যায় ভাইয়া, মনে থাকবে? এখন হাসান একটা প্রশ্ন করছে, আচ্ছা ভাইয়া সব ডেটা টাইপগুলো একসাথে ইউজ করা যায় না? উত্তর হচ্ছে না ভাই, একটা ভেরিয়েবলকে তুই শুধুমাত্র একটা ডেটা টাইপ দিয়েই তুই ডিফাইন করতে পারবি। যেমন আমি তারেক, আমারে তুই জাস্ট একটা জিনিস দিয়ে ডিফাইন করতে পারবি, যে আমি বুয়েটে পড়ি। যেমন তুই হাসান, তুই একটা জিনিস দিয়ে ডিফাইন, সেটা হচ্ছে ভাই তুই স্টুডেন্ট। বা আমাদের টিচার, তারা একটা জিনিস দিয়ে ডিফাইন, সেটা হচ্ছে টিচার। ঠিক আছে ভাই? অন্যান্য অনেক কিছু আছে, বাট তুই তারা চিনিস কি হিসাবে? টিচার হিসাবে। ঠিক আছে না ভাইয়া? অর্থাৎ আমরা কোন একটা ভেরিয়েবল কিংবা কোন একটা ফাংশনকে কেবলমাত্র একটা ডেটা টাইপ দিয়ে ডিফাইন করতে পারি, যে সে শুধুমাত্র ওই ওই টাইপের জিনিসপাতি স্টোর করতে পারবে নিজের মধ্যে। বোঝাইতে পারছি নিশ্চয়ই ভাইয়া? এবার কথা হইলো, আমি যদি একটু রিক্যাপ করি, জান্নাত আমাকে বলছে ভাইয়া একটু রিক্যাপ করেন প্লিজ। সো আমি যদি একটু রিক্যাপ করি যে ভাইয়া আমরা আসলে ডেটা টাইপ পড়তেছিলাম। ডেটা টাইপ হচ্ছে কি ভাইয়া? ভেরিয়েবল কিংবা ফাংশনকে যা হচ্ছে ডিফাইন করে দেয় যে ও আসলে কি ধরনের জিনিসপাতি স্টোর করতে পারে, সেগুলাই হচ্ছে ডেটা টাইপ। যেমন তুমি পূর্ণ সংখ্যা নিতে পারো একটা ভেরিয়েবলের ভিতরে, তুমি ভগ্নাংশ নিতে পারো একটা ভেরিয়েবলের ভিতরে, তুমি ক্যারেক্টার নিতে পারো একটা ভেরিয়েবলের ভিতরে, তুমি ওয়ার্ড নিতে পারো একটা ভেরিয়েবলের ভিতরে। এই যে তুমি বিভিন্ন জিনিস নিতে পারো, তুমি তো একসাথে সবগুলা নিতে পারবা না। তোমাকে একটা ভেরিয়েবল কেবলমাত্র একটা টাইপের জিনিসই ইনপুট হিসাবে নিতে পারে। সো এই যে তুমি ডিফাইন করে দিচ্ছ যে সেই ভেরিয়েবলটা আসলে কোন টাইপের জিনিস নিতে পারবে, সেটাই আসলে ডেটা টাইপ ভাইয়া। সো এই ডেটা টাইপ হয় মূলত চার ধরনের: প্রাইমারি ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ডিরাইভড ডেটা টাইপ, ভয়েড ডেটা টাইপ। কয় ধরনের ভাই? চার ধরনের: প্রাইমারি ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ডিরাইভড ডেটা টাইপ এবং ভয়েড ডেটা টাইপ। যার মধ্যে মেইনলি আমাদের পড়তে হবে হচ্ছে ভাইয়া প্রাইমারি ডেটা টাইপ, যেইটা কিনা হচ্ছে তিন ধরনের: ইন্টিজার, ফ্লোট এবং ক্যারেক্টার। তুমি যদি পূর্ণ সংখ্যা নিতে চাও তাহলে তোমাকে ভেরিয়েবলের সামনে দিতে হবে ইন্ট। তুমি যদি ভগ্নাংশ নিতে চাও তাহলে ভেরিয়েবলের সামনে দিতে হবে তোমাকে ফ্লোট। তুমি যদি বর্ণ বা অক্ষর নিতে চাও তোমাকে ভেরিয়েবলের সামনে দিতে হবে ক্যার বা CHAR। এরপরে আমি পড়ছিলাম ভাইয়া ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যেটা কিনা হচ্ছে অ্যারে। যেটা কি ভাই? অ্যারে। এরপরে হচ্ছে ভাই ডিরাইভড ডেটা টাইপ, যেটা হচ্ছে ভাই স্ট্রিং, একটা স্ট্রিং। এরপর ভাই ভয়েড ডেটা টাইপ, যেটা হচ্ছে ভাই যদি কোনো কিছু ব্ল্যাঙ্ক বা একটা ভেরিয়েবল ধরো যে কিছুই নিচ্ছে না, সেরকম যদি তুমি ডিফাইন করতে চাও তাহলে সেটা হবে হচ্ছে ভাই ব্ল্যাঙ্ক। এখন তোদের মনে কি প্রশ্ন জাগে না ভাই, যেহেতু কোনো জিনিস আউটপুট দিবে না ভয়েড, তাহলে এটার দরকার কি? হ্যাঁ ভাইয়া, মডার্ন যুগে ভয়েড আসলে দরকার হয় না, ভয়েড ডেটা টাইপ আসলে ইউজও করা হয় না। মেইনলি আমরা ইউজ করি হচ্ছে ভাইয়া ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, অ্যারে আর স্ট্রিং। এই জিনিসগুলো তোরা একটু মাথায় রাখিস। আর যেটা বললাম, ইন্টিজার মেমোরির 2 বাইট জায়গা দখল করবে, ফ্লোট দখল করবে 4 বাইট, ক্যারেক্টার দখল করবে 1 বাইট। এরপরে আমরা পড়ছিলাম ডেটা টাইপ মডিফায়ার, যে কিনা আমার এই ডেটা টাইপকেই মডিফাই করে। যেমন আমাদের সাইন্ড, আনসাইন্ড, শর্ট এবং লং, এই চারটা টাইপ হচ্ছে আমরা পড়ছিলাম ডেটা টাইপ মডিফায়ারের আন্ডারে। সো ভাই এই ছিল হচ্ছে আমাদের ডেটা টাইপের পার্ট। আচ্ছা, জান্নাত বলছে ভাইয়া সাদিকের কোশ্চেনের অ্যান্সারটা বুঝি নাই। আচ্ছা আমি বুঝাচ্ছি। সাদিক প্রশ্নটা করছিল হচ্ছে ভাইয়া যে যদি ভাই, আমি তো একটু আগে কোড ব্লকসে যেই তোমাকে কোডটা দেখাইছিলাম, হয়তো তুমি দেখো নাই। এইখানে এই যে ভাই দেখো, আমি ক্যারেক্টার হিসেবে
ভেরিয়েবলের ভিতরে কে নিচ্ছি না ভাইয়া, দেখো এই যে স্টোর করতেছি কি কে, তাই না? সো এখন কথা হচ্ছে যে সাদিক বলল ভাইয়া আমরা তো সরাসরি কে প্রিন্ট করে দিতে পারি, শুধু শুধু আমাদের কেন এই সিএইচ ভেরিয়েবলটা লাগবে? এটা হচ্ছে সাদিকের প্রশ্ন ছিল। এখন আমার তখন উত্তরটা ছিল ভাইয়া এইটার জন্য ঠিক আছে, হ্যাঁ সরাসরি কে প্রিন্ট করে দিতে পারো তুমি, কিন্তু এরকম যদি প্রোগ্রাম হয় যে ইউজার সে নিজে চাবে যে সে আসলে কোন অক্ষরটা প্রিন্ট করতে চায়, তখন কি তুমি জানো যে সেটা কে প্রিন্ট করবে? না। তো তখন কি করতে হবে, তোমাকে ভেরিয়েবল দিয়ে কিন্তু তখন ডিফাইন করতে হবে। তখন কিন্তু ইউজারের উপর ডিপেন্ডেন্ট তোমাকে থাকতে হবে যে ইউজারটা আসলে কোন অক্ষরটা প্রিন্ট করতে চায়। বা আমি যদি এখন তোমাকে একটু কোড করে দেখাই, যদিও এই কোডটা তুমি বুঝবা না, তাও আমি একটু কোডটা করে দেখাই তোমাকে। একটু কোড করে দেখাই যে ভাই ধরো যে ইউজার বলল যে একটা মানে ইউজারকে আমরা বললাম যে এন্টার দ্য অ্যালফাবেট, মানে একটা অ্যালফাবেট তুমি ইনপুট হিসাবে দাও, এটা হচ্ছে আমি ইউজারকে বললাম। অ্যান্ড আমি ইনপুট হিসাবে একটা একটা অক্ষর নিব, ঠিক আছে ভাইয়া? তো এর জন্য আমাকে ইনপুটে নেওয়ার জন্য যেই ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ভাই স্ক্যানএফ। সেটা তোমরা যারা গত ক্লাসটা দেখছো বা ইউটিউবে যারা দেখছো তারা জানো। আর এখানে অ্যান্ড সিএইচ দিয়ে হচ্ছে আমি ইনপুট নিব। এখন যদি আমি প্রিন্ট করতে চাই, দেখো আমি প্রিন্ট করার জন্য লিখব দিস ইজ দ্য অ্যালফাবেট ইকুয়ালস টু পার্সেন্ট ডি যদি লিখি আমি ভাইয়া, সো সরি পার্সেন্ট সিএইচ সি সি হবে। সো এভাবে যদি করি, দেখো এখন কিন্তু তুমি জানো না যে ইউজার আসলে কি নিতে চাচ্ছে। এখন কিন্তু তুমি জানো না যে ইউজার আসলে কি তোমাকে দিবে, এটা সম্পূর্ণটা ইউজারের উপর ডিপেন্ডেন্ট। যেমন ধরো এই যে দেখো প্রথমেই তোমাকে চাচ্ছে যে ভাই ইন্টার দ্য অ্যালফাবেট, যে তুমি আসলে এখন অ্যালফাবেট দাও। সাদিক বুঝছো নিশ্চয়ই ভাই, এখন যদি তুমি কে প্রিন্ট করে দিতা তাহলে কি হইতো বলো ভাইয়া? হইতো না কিন্তু। ধরো এখন আমি পি প্রিন্ট করতে চাচ্ছি, তো পি ইনপুট হিসাবে দিলাম, দেখো আউটপুট হিসাবে কি পেয়ে যাচ্ছি, দিস ইজ দ্য অ্যালফাবেট পি। ঠিক আছে ভাই? অর্থাৎ আমরা ভেরিয়েবল ডিফাইন করি কেবলমাত্র কেবলমাত্র ইউজারের জন্য, যে ইউজার সে তো আমি তো জানি না যে ইউজার আমাকে কি ইনপুট হিসাবে দিবে, আমি তো নাইলে ওইটাই প্রিন্ট করে দিতাম। সো দ্যাটস ওয়াই আমাকে আসলে ভাই বুঝাইয়া দিতে হয় যে আসলে আমাদের ভেরিয়েবল ডিফাইন করে দিতে হয় যে ভাই ইউজার যাতে ডিপেন্ড মানে দিতে পারে, মানে ওই অক্ষরটা ওই ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারে, এজন্যই আসলে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা। নিশ্চয়ই বুঝতে পারছো জান্নাত যে ভাই কেন আমরা আসলে এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা কেনই আমরা আসলে তার সামনে ডেটা টাইপ গুলা দেই। বুঝাইতে পারছি ভাই? ইয়েস ভাই, সালাম ভাই। ওমেন এতক্ষণে আসছিস ভাইয়া? আচ্ছা যাই হোক, চল ভাই বাকি অংশটুকু আমরা শেষ করি। সাদিক বুঝতে পারছে? চলো ভাইয়া এবার আমরা চলে আসি অপারেটর, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভাইয়া। এখান থেকে খ নাম্বারের প্রশ্ন তোদের আসবেই ভাই, গ্যারান্টি দিয়ে দিলাম। এখান থেকে খ নাম্বারের প্রশ্ন তোদের আসবে ভাই, গ্যারান্টি দিয়ে দিলাম। আচ্ছা কোড দেখার পর ভালোভাবে বুঝতে পারছি, সো থ্যাংক ইউ। চলো অপারেটর, আমরা প্রথমে যে অপারেটরটা পড়বো সেটা হচ্ছে ভাইয়া ইউনারি অপারেটর। অপারেটর যেন কি ছিল একটু আগে বললাম যে ভাই আমরা কোনো অপারেশন করার জন্য যে চিহ্নগুলা ইউজ করি সেগুলাকে ভাই অপারেটর বলে। এখন এই অপারেশন কিন্তু ভাই ওই যে হসপিটালের অপারেশন না, এই অপারেশন হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন বা বিভিন্ন যোগফল বিয়োগফল এইগুলো আসলে। সো এই অপারেশনগুলো করার জন্য যে চিহ্নগুলো ইউজ করি আমরা, সেই চিহ্নগুলারই মেইনলি বলা হয় হচ্ছে ভাই অপারেটর। সো অপারেটর অনেক ধরনের হতে পারে। প্রথম যে অপারেটর সম্পর্কে আমরা পড়ব সেইটা হচ্ছে ভাই ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর কিরকম ভাই? ইউনারি অপারেটর কেবলমাত্র একটা ভেরিয়েবলের উপরেই কাজ করতে পারে। ইউনারি অপারেটর কেবলমাত্র কয়টা ভেরিয়েবলের উপর কাজ করতে পারে ভাই? একটা ভেরিয়েবলের উপর কাজ করতে পারে। সো ইউনারি অপারেটর মেনলি হয় চার ধরনের। মেনলি দেখো খেয়াল করে দেখো, আমি যদি এইভাবে লিখি, এই যে সরি একটু ভুল হয়েছে, ধর আমি যদি লিখি যে এ প্লাস ইকুয়াল 10, এ ইজ ইকুয়ালস টু ধরো 5, তারপর লিখলাম এ প্লাস ইকুয়াল 10, এভাবে যদি লিখি, এই যে লাইনটা তুমি দেখতেছো খেয়াল করে দেখো, এই লাইনটাতে কিন্তু একটার বেশি দুইটা ভেরিয়েবল নাই। কিন্তু আমরা এতদিন পর্যন্ত জানতাম কি যে ভাই যোগফলের পরে কিন্তু আর একটা অক্ষর মানে আর একটা চলক দিতে হয়। বাট এখন আমি দেখতেছি কি ভাই এ প্লাস ইকুয়াল লিখলে কোনো সমস্যা নেই। এইটা দিয়ে আসলে মিন করে এ ইজ ইকুয়ালস টু এ প্লাস 10। এটা দিয়ে আসলে কি মিন করে ভাই? এ ইজ ইকুয়ালস টু এ প্লাস 10। ভালো মতো বুঝিস ভাইয়া। আমি প্রথমে ডিক্লেয়ার করলাম এ ইজ ইকুয়ালস টু 5, এরপরে আমি বললাম যে এ প্লাস ইকুয়ালস টু 10 লিখলাম। এ প্লাস ইকুয়ালস টু কি লিখলি? 10 লিখলাম ভাইয়া। সো এই যে প্লাস ইকুয়াল এই জিনিসটা কিন্তু ভাই কেবলমাত্র একটা ভেরিয়েবলের উপরেই কাজ করতেছে। এই প্লাস ইকুয়াল কেবলমাত্র কয়টা ভেরিয়েবলের উপরে কাজ করতেছে ভাইয়া? একটা ভেরিয়েবলের উপরে কাজ করতেছে। সো এই জিনিসটা যে কথা,
আর এ ইজ ইকুয়ালস টু এ প্লাস 10 একই কথা। ভালো মতো বুঝো, এ প্লাস ইকুয়াল 10 যে কথা, এ ইজ ইকুয়ালস টু এ প্লাস 10 একই কথা। অর্থাৎ এ এর সাথে 10 যোগ কইরা যে রেজাল্টটা আসবে সেটাকে তুমি আবার এ এর ভিতরেই স্টোর করতেছো। অর্থাৎ এ ইজ ইকুয়ালস টু এ প্লাস 10 যে কি কথা ভাইয়া, 5 এর সাথে 10 যোগ করলে হয় কত, 15। সো এর মান এখন হয়ে যাবে কত ভাই, 15। ভাই আগে ছিল কত, 5, তো তুমি যখন আবার 10 যোগ করছো তাহলে রেজাল্ট হবে কত ভাই, 15। তো এই মান তখন হয়ে যাবে ভাই 15। তো এইটা যে কথা, এ প্লাস ইকুয়াল 10 কিন্তু একই কথা, অর্থাৎ এখানেও এর ভ্যালু কত হয়ে যাবে, 15 হবে। কিন্তু এখন তাহলে প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে দরকার কি, মানে এইটা আর এটা তাহলে এভাবে লেখার দরকার কি, আমরা তো সুন্দর মতো এ ইজ ইকুয়াল টু এ প্লাস 10 লিখতে পারি। প্যারাটা হয়ে জায়গায় ভাইয়া কম্পাইলার। কম্পাইলার সবসময় কত দ্রুততার সাথে তোমার কোডটা সমাধান করে আসতে পারে এটা কিন্তু তোমাকে এনশিওর করতে হবে। কারণ ভাই একটা জিনিস মাথায় রাখিস যে আমরা প্রফেশনালি যখন কোড করব তখন তো আমাদের কোডটা কত এফিশিয়েন্টলি, কত তাড়াতাড়ি সলভ হয় সেটা তারা দেখবে, সেটা মডার্ন যুগ দেখবে। সো দ্যাটস ওয়াই তুমি যদি এ ইজ ইকুয়ালস টু এ প্লাস 10 লিখো, অনেকগুলো অক্ষর না, কম্পাইলারে রিড করতে কিন্তু অনেক সময় লাগবে। অন্যদিকে তুমি যদি এ প্লাস ইকুয়াল 10 লেখো তাইলে কিন্তু কম্পাইলারে রিড করতে বেশি সময় লাগার কথা না, কারণ কম্পাইলার তখন কম অক্ষর রিড করবে ভাই। দেখো বুঝাইতে পারছি নিশ্চয়ই ভাই, এইখানে হচ্ছে মাত্র 4টা অক্ষর, এ প্লাস ইকুয়াল 10, 4টা। আর এখানে তুমি দেখো 5টা, তাহলে কোনটা বেটার, এ প্লাস ইকুয়াল 10, এটাই তো বেটার। কারণ দুইটা কিন্তু সেম কাজ করতেছে ভাই, দুইটাই আসলে 10 যোগ করতেছে 5-এর সাথে, মানে এ এর সাথে আর কি। দুইটা কিন্তু সেম, বাট আমরা কি করতেছি, আমরা একটু শর্টে লেখার জন্য প্লাস ইকুয়াল চিহ্নটা ইউজ করতেছি। আর এই প্লাস ইকুয়াল চিহ্নটাই হচ্ছে ভাইয়া ইউনারি অপারেটর। তাহলে ভাইয়া আপনি যেহেতু প্লাস ইকুয়াল লিখছেন, আমি যদি মাইনাস ইকুয়াল লিখি তাহলে কি কোনো সমস্যা হবে, না ভাইয়া সেম কথা, মাইনাস ইকুয়াল লিখলেও কোনো সমস্যা নাই। এ কি করবে, 5 এর থেকে বিয়োগ করে দিবে। এ কি করবে ভাইয়া, 5 বিয়োগ করে দিবে। বোঝাইতে পারছি নিশ্চয়ই। এখন যদি আমি গুণ করি তাহলে এ ইন্টু এ মাল্টিপ্লাই ইকুয়াল 10 ধরো, তাহলে এ আসলে কি করতেছে, এ এর সাথে 10 গুণ দিচ্ছে, এ এর সাথে 10 কি করতেছে ভাই, গুণ দিচ্ছে। আবার ধর এ বাই ইকুয়াল 5, অর্থাৎ এ কি করতেছে ভাইয়া, 5 দিয়া আমরা এইটারে ভাগ করতেছি, বুঝতে পারছি। আবার ভাগ করার পর যে রেজাল্ট আসতেছে সেটা আমরা এর ভিতরে আবার রাখতেছি, অর্থাৎ এ কে আবার আপডেট করতেছি। যেমন আমাদের অনেক সময় আমরা বীজগণিতিক রাশিতে লিখি না যে এক্স ইজ ইকুয়ালস টু 5, এখন যদি আমি লিখি না এরকম যে এক্স ইজ ইকুয়ালস টু আবার এক্স প্লাস 10, তো কি হয় ব্যাপারটা, যে এক্স এর মান যদি 5 হয় আবার পরের লাইনে হয় এক্স এর মান 15 হয়ে গেছে 10 যোগ করার পর। এটাই হচ্ছে মেইন ব্যাপার ভাইয়া, যে এই যে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লাই ইকুয়াল, ডিভাইডেড বাই ইকুয়াল, এইগুলাই আসলে ভাই ইউনারি অপারেটর। এগুলাই আসলে কি ভাই, ইউনারি অপারেটর। তো আমি যদি একটু তোমার কোডে দেখাই তোমরা আর একটু ভালো মতো বুঝতে পারবে ভাইয়া। সো দেখো আমাদের এটা ধরো ফ্লোট নাম্বার, সেটা হচ্ছে ভাই আমরা এটার ইন্টিজারে কনভার্ট করি, আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি চলো। সো ইন্টিজার এ ইজ ইকুয়ালস টু ধরো 5 লিখলা তুমি। ইন্টিজার কেন দিচ্ছি একটু বুঝতে পারছো নিশ্চয়ই, কারণ এটা ভেরিয়েবল এজন্য ইন্টিজার দিছি। সো এ ইজ ইকুয়ালস টু 5। এখন কথা হইলো আমি যদি তাহলে এ প্লাস ইকুয়াল 10 লিখি কোনো সমস্যা হবে, কোনো সমস্যা হবে না ভাইয়া। এখন যদি দেখো তুমি প্রিন্ট করতে চাও, তুমি যদি এখন প্রিন্ট করতে চাও, দেখো কত ইজিলি প্রিন্ট করে দিচ্ছ। দেখো এটার প্রিন্টের আউটপুট কি আসবে ভাই, 15 আসবে। এগুলা কিন্তু পরীক্ষার এমসিকিউতে আসবে ভাই, যে এরকম প্লাস ইকুয়াল দিয়ে তোরে বলবে যে ভাইয়া প্রিন্টে কি আসবে রেজাল্ট। তো দেখো এর মান ছিল 5, তাহলে আমরা 10 যোগ করতেছি, তাহলে প্রিন্ট কি আসবে ভাই, 15 আসবে, তুমি চেক করেই দেখতে পারো। সো আমরা আগে একটা অ্যালফাবেট নিই, যেহেতু এটা ছিল টি। এই যে দেখো, দাঁড়াও একটা মিনিট, একটা মিনিট, এইটুকু আগে কেটে দিই, এইটুকু তো আমাদের কোডের অংশ না। হ্যাঁ নাও, এখন যদি আমি প্রিন্ট করতে চাই ভাইয়া, দেখো কত সুন্দর মতো করে প্রিন্ট করতে পারবো। এই যে দেখো 15 প্রিন্ট হয়ে গেছে, দেখছো, দেখছো ভাইয়া 15 প্রিন্ট হয়ে গেছে। খুব সোজা না ভাই। দেখো আমাদের কিন্তু 15 প্রিন্ট হওয়ার কথা ছিল, আমি এ ইজ ইকুয়ালস টু 5 লিখলাম, এ প্লাস ইকুয়াল 10 করলাম, তাহলে ভাই আমাদের 15 হয়ে গেল না। এখন দেখো আমাদের রেজাল্টও কিন্তু ভাই 15 আসছে, দেখছিস ভাইয়া। এখন কথা হলো আমি যদি মাইনাস ইকুয়াল করি তাহলে কি হবে, দেখেন মাইনাস ইকুয়াল যদি 2 করি তাহলে ভাই কি হবে, 5 থেকে 2 বাদ যাবে, মানে এ এর ভ্যালু থেকে 2 বাদ যাবে, তারপরে যে রেজাল্টটা আসবে সেটা আবার এ তেই স্টোর হবে। অর্থাৎ আমাদের রেজাল্ট আসবে এখন 3, কারণ 5 থেকে 2 বাদ দিলে হয় 3। আমি যদি মাল্টিপ্লাই করতাম, মানে এ মাইনাস ইকুয়ালের জায়গায় যদি এ মাল্টিপ্লাই ইকুয়াল করতাম, প্রোগ্রামিং এ মাল্টিপ্লাই আসলে দেওয়া হয় স্টার চিহ্নের মাধ্যমে। মাল্টিপ্লাই আসলে কিভাবে দেওয়া হয়, স্টার চিহ্নের মাধ্যমে, মনে জানা থাকবে ভাইয়া। হ্যাঁ, কথা হচ্ছে
এখন যদি আমি রান করি তাহলে 5 দুগুণে কত আসবে ভাই? 10 আসবে। দেখছো? 5 দুগুণে কত আসছে? 10 আসছে। এবার যদি আমি ডিভাইডেড বাই ইকুয়াল করি, আমরা ভাগ করতেছি, চলো আমরা এখন চলো ভাগ করি ভাইয়া। সো ভাগ যদি করি, 5কে 5 দিয়ে ভাগ করলে কত আসার কথা ভাই? 1 আসার কথা। দেখ ভাইয়া রেজাল্টে 1 আসবে। দেখছিস ভাই? সো খুবই সোজা, খুবই ইজি, খুবই ইজি ভাই। ক্লাসের মাঝখানে চলে এলাম, কিছুই বুঝতেছি না তো ভাইয়া। ক্লাসের মাঝখানে আসছিস কেন ভাই তুই? চলো এখন পার্সেন্ট ডি কেন হইলো? আচ্ছা রোহান, তুমি একটা জিনিস মাথায় রাখবা, ওই যে আমি ডেটা টাইপ এখন কি ইউজ করছি? ইন্টিজার ইউজ করছি ভাইয়া। সো ইন্টিজার যেহেতু ইউজ করছি, ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি দিতে হয়, ফ্লোটের জন্য দিতে হয় পার্সেন্ট এফ। এই জিনিসগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। দেখো তোমার রুটিনের 4 নাম্বার ক্লাসে ফরম্যাট স্পেসিফায়ারের টপিকটা আছে। অর্থাৎ আমরা এই পার্সেন্ট ডি কিংবা পার্সেন্ট এফ এগুলো আসলে কেন দিতে হয় সেগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে ভালো মতো বুঝবো। ঠিক আছে ভাই? সো আমরা প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লাই ইকুয়াল এবং ডিভাইডেড ইকুয়াল বুঝে ফেললাম। এবার আমাদের দুইটা এক্সক্লুসিভ জিনিস শিখতে হবে ভাই, দুইটা এক্সক্লুসিভ জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে ভাই প্লাস প্লাস আর মাইনাস মাইনাস অপারেটর। ধর কেউ একজন এরকম করলো, ধর এ মাইনাস মাইনাস করে দিল, এর ভ্যালু ধর 6 ছিল, এ মাইনাস মাইনাস করে দিল। মাইনাস মাইনাস যে কথা, এ ইজ ইকুয়ালস টু এ মাইনাস ওয়ান, একই কথা, ভালো মতো বুঝো। মাইনাস মাইনাস যে কথা, এ ইজ ইকুয়ালস টু এ মাইনাস ওয়ান, একই কথা। আবার আমি বলতেছি ভাই, কেউ ধরো এ মাইনাস মাইনাস লিখলো, মাইনাস মাইনাস যে কথা, এ ইজ ইকুয়ালস টু এ মাইনাস ওয়ান, একই কথা। অর্থাৎ এ মাইনাস মাইনাস মানে হইলো ভাই, তুই এর মানটাকে 1 কমায়া দিছিস। তুই এর মানটাকে কতটুকু কমাইছিস ভাইয়া? 1 কমাইছিস। মনে থাকবে তো ভাই? অবশ্যই মনে থাকার কথা। আর ভাইয়া যদি আমি প্লাস প্লাস করতাম, যদি আমি ভাই প্লাস প্লাস করতাম তাইলে কি হইতো? যদি আমি ভাইয়া প্লাস প্লাস করতাম তাহলে কি হইতো বলেন তো? প্লাস প্লাস হইলে এক মান বাইরা যাইতো, অর্থাৎ এর মান হয়ে যেত 7। বোঝাইতে পারছি নিশ্চয়ই? একটু যদি তুমি কোডে দেখো তাহলে মনে হয়, আমার মনে হয় আরো ভালো মতো বুঝতে পারবা। ধরো এখন আমি এ প্লাস প্লাস করতে চাচ্ছি, ধরো এ প্লাস প্লাস করবো, তাহলে কি হবে জানো? এই যে দেখো, এর মান 6 প্রিন্ট হবে, দেখো এই যে 6 প্রিন্ট হয়েছে না? দেখছো ভাই? বাইরে গেছে এক মান। আবার ধর এ মাইনাস মাইনাস যদি করতেছিস, করতে চাস আর কি, তখন কি হবে একটু দেখার চেষ্টা করে। এ মাইনাস মাইনাস তুমি যদি করো তাহলে দেখো 5 থেকে কমে এই যে দেখো 4 হয়ে গেছে। দেখছো ভাইয়া? সো খুবই সোজা কিন্তু ভাই। একবার আমি এ প্লাস প্লাস করলাম, একবার আমি এ মাইনাস মাইনাস করলাম। অর্থাৎ আমি একবার এ এর মান বাড়াইলাম আর একবার এ এর মান কমাইলাম। মাইনাস মাইনাস বা প্লাস প্লাস করার মানে কি জানো আরেকটু বলি, যে ভাই এক বাড়বে অথবা এক কমবে। কত সোজা দেখছিস ভাইয়া? কিন্তু এখানে একটা খেলা আছে, এখানে একটা কাহিনী আছে ভাই। তুই এই প্লাস প্লাসটা এর পরেও দিতে পারবি, তুই এই প্লাস প্লাসটা এর আগেও দিতে পারবি। ভালো মতো বুঝো, এই প্লাস প্লাসটা তুমি এভাবে দিছো না, তুমি এইভাবেও দিতে পারতা, প্লাস প্লাস এও দিতে পারতা, কোনো সমস্যা নাই। এটাও আসলে 6 প্রিন্ট করবে, এটাও আসলে কত প্রিন্ট করবে ভাইয়া? 6 প্রিন্ট করবে। বোঝাইতে পারছি নিশ্চয়ই? এটা কত প্রিন্ট করবে? সেই 6ই প্রিন্ট করবে। তুমি যদি চেক করে দেখো, তুমি যদি একটু চেক করে দেখো, ধরো আমি এই মাইনাস মাইনাসটা সামনে দিয়ে দিলাম, মাইনাস মাইনাস এই প্রিন্ট করলাম, তাও দেখো এই যে এর ভ্যালু কিন্তু 4ই প্রিন্ট হবে। দেখো এই যে দেখো এর ভ্যালু 4ই প্রিন্ট হয়েছে। অর্থাৎ তুমি সামনে দেওয়ার পরে দাও, সমস্যা একটা, সমস্যা কোনো নাই, কিন্তু পার্থক্য আছে এই দুইটার মধ্যে, খুব স্লাইট একটা পার্থক্য আছে। ভালো মতো বুঝো যে ভাই তুমি এ প্লাস প্লাস যে কথা, এ মাইনাস মানে প্লাস প্লাস এ একই কথা। মানে এই তুমি প্লাস প্লাস ইউনারি অপারেটরটা তুমি এর পরেও দিতে পারো, অথবা এই প্লাস প্লাস অপারেটরটা তুমি এর আগেও দিতে পারো। এখন কথা হইল যে তুমি এই দুইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য পাচ্ছ না আপাত দৃষ্টিতে। একটা দুইটাই আসলে প্লাসই করতেছে, যোগই করতেছে এক। কিন্তু ভাই যেটা প্রবলেম সেটা হচ্ছে এদের মধ্যে কিছু স্লাইড ডিফারেন্স আছে, সেটা তোমাকে জানতে হবে। এবং এটা পরীক্ষায় 2 মার্কসের জন্য আসে ভাই। এটা পরীক্ষায় কয় মার্কসের জন্য আসে ভাই? 2 মার্কসের জন্য আসে, যে ভাই এ প্লাস প্লাস আর প্লাস প্লাস এ, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কই? ভালো মতো বুঝো, এ প্লাস প্লাস আর প্লাস প্লাস এ, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কই? সো পার্থক্য শেখানোর জন্য আমি তোমাকে আসলে একটা উদাহরণ দেখাতে চাচ্ছি। একটা উদাহরণ দেখলে তুমি ভালো মতো বুঝতে পারবে। ধরো যে তুমি এ ডিক্লেয়ার করলা হচ্ছে 5, তুমি এ কত ডিক্লেয়ার করলা ভাইয়া? 5। এখন ধরো তুমি আরেক
আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছো পি, যেটা কিনা হচ্ছে এ প্লাস প্লাস, যেটা কত ভাই, এ প্লাস প্লাস। তাহলে এটা কত প্রিন্ট করবে, পি এর ভ্যালুটা কত প্রিন্ট হবে বলো তো, পি এর ভ্যালুটা কত প্রিন্ট হবে, পি এর ভ্যালুটা কত প্রিন্ট হবে ভাই? ম্যাক্সিমাম অফ ইউ মনে করতে পারো যে ভাই পি এর ভ্যালুতে এখন প্রিন্ট হবে তাহলে 6 ভাই, কারণ এ প্লাস প্লাস মানে তো 6। ভালো মতো বুঝছো যে এ আমি মানে ধরছি কত 5, আর পি ধরলাম কত ভাই, এ প্লাস প্লাস। এর মানে হচ্ছে ভাই আমি এ এর মানটা বাড়াইলাম 6 হইলো, তা পি হবে কত 6। কিন্তু আনফরচুনেটলি পি এইখানে মান হবে হচ্ছে ভাই 5। কেন? কারণ হইল আমার সি প্রোগ্রামিং সবসময় বাম থেকে ডানে কম্পাইলারটা করতে থাকে ভাই, ডিরাইভ করতে থাকে যে ভাই বাম থেকে শুরু করব, সে যেটা আগে পাবো সেই টাস্কটা আগে কমপ্লিট করব, এটা হচ্ছে কম্পাইলারের নীতি। তো ভাই প্রথমে সে পাইলো হচ্ছে এ এর মান হচ্ছে 5, কোনো সমস্যা নেই। পরে সে দেখলো যে আপনি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন পি, তারপরে সে দেখলো ইকুয়াল, মানে আপনি অ্যাসাইন করবেন বা স্টোর করবেন কিছু, কি স্টোর করবেন, কম্পাইলার প্রথমে কি দেখলো, এ দেখলো। অর্থাৎ সে প্রথমেই পি এর মানের জায়গায় কি স্টোর করে দিবে ভাই, এ এর মানটা স্টোর করে দিবে। অর্থাৎ সেটা কি হবে ভাই, পি হবে, মানে 5 হবে। অর্থাৎ পি এর মানটা এখন কত স্টোর হয়ে যাবে ভাই, 5 স্টোর হয়ে যাবে। কারণ আপনি আগে স্টোর করছেন, পরে এ এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করছেন। এই অপারেটরটাকে মেইনলি বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। এই অপারেটরটাকে মেইনলি বলা হয় ইনক্রিমেন্টাল অপারেটর, মনে যেন থাকে ভাইয়া, এই প্লাস প্লাস অপারেটরটাকে। সো ভাই কি করছি ভাই, আমি আগে পি এর মানের জায়গায় এ স্টোর করছি, তারপরে যায় হচ্ছে আমি এ এর মানটা বাড়াইছি। তাহলে আগে পি তে 5 স্টোর হবে, এরপরে যায় হচ্ছে এ এর মানটা 6 হয়ে যাবে, মানে এ এ প্লাস প্লাস করলে 6 হয়ে যাবে। তাহলে একটু যদি তোমাকে কোডে দেখায়, প্রমাণটা যদি তোমাকে একটু দেখায় ভাইয়া, ধরো তুমি আরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছো ইন্ট পি, যেটা কি করবে ভাই, এ প্লাস প্লাস করবে। ধরো সেটা কি করবে ভাইয়া, এ প্লাস প্লাস করবে। তাহলে তোমার মতে হওয়ার কথা ছিল কত, 6, কারণ এ প্লাস প্লাস হলে মানে তো 6 হওয়ার কথা ছিল। বাট আনফরচুনেটলি সেটা দেখো ভাইয়া প্রিন্ট করে দিচ্ছে 5। কেন ভাইয়া? কারণ তুমি আগে স্টোর করছো, আগে ইকুয়ালের কাজ করছো, তারপরে প্লাস প্লাস করছো। অর্থাৎ এ এর মান 6 হবে, কোনো সমস্যা নাই, কিন্তু পি তে আগে স্টোর হবে আগে যে এ এর ভ্যালুটা ছিল সেইটা, কারণ তুমি তো আগে প্লাস প্লাস করো নাই, তুমি পরে প্লাস প্লাস করছো। তো তার মানে হচ্ছে ভাইয়া এই জায়গায় যে ডিফারেন্সটা তুমি দেখলা, সেটা হচ্ছে তুমি এ প্লাস প্লাস যদি এখানে করো, তাহলে এ এর জায়গায় আগে স্টোর হবে পি এর মান, সরি পি এর জায়গায় আগে স্টোর হবে 5, তারপরে হচ্ছে এ এর ভ্যালুটা বাড়বে। নিশ্চয়ই বুঝতে পারছো? অন্যদিকে প্লাস প্লাস এ যেটা বুঝায় সেটা হচ্ছে তুমি আগে এ এর মান বাড়াবা, তারপরে হচ্ছে অ্যাসাইন করবা বা স্টোর করবা। অর্থাৎ তুমি আগে ধরো 5 ডিক্লেয়ার করলা, এখন তুমি আগে প্লাস প্লাসের কাজটা করে নিবা, তারপরে হচ্ছে এ এর মানটা মানে স্টোর করবা। এখন যদি তুমি প্রিন্ট করো, এখন যদি তুমি প্রিন্ট করো ভাইয়া, খুব সুন্দর মতো করে সে হচ্ছে 6 প্রিন্ট করে দিবে। খুব সুন্দর মতো করে সে কি প্রিন্ট করবে, 6 প্রিন্ট করবে। এজন্যই আমরা নর্মালি প্লাস প্লাস এ ইউজ করি, মানে আগে প্লাস প্লাস ইউজ করি, কারণ না হলে আমাদের ভুল হয়ে যাওয়ার চান্স আছে ভাই। ভালো মতো বুঝছিস তো নিশ্চয়ই ভাইয়া? তুই যদি একটু কোডে দেখিস, আমি যদি একটু দেখাই যে ভাই এখন যদি আমি এই জায়গায় প্লাস প্লাস এ করি, মানে আগে প্লাস প্লাসের কাজটা করি, তাহলে কি হবে দেখ, তাইলে কিন্তু পি এর ভ্যালু এখন এই যে দেখ 6 প্রিন্ট হবে, দেখছিস? এই যে আগে কত প্রিন্ট হয়েছিল, 5 প্রিন্ট হয়েছিল, কিন্তু এখন কত প্রিন্ট হইলো, 6 প্রিন্ট হইলো। নিশ্চয়ই বুঝাইতে পারলাম যে ভাই তুমি যদি তুমি যদি এ প্লাস প্লাস করো এবং তারপরে যদি স্টোর করতে চাও, তাহলে আগে স্টোর হবে পরে প্লাস প্লাস, মানে পরে ইনক্রিমেন্ট হবে। আর তুমি যদি প্লাস প্লাস এ করো, তাহলে আগে বাড়বে পরে স্টোর হবে। দুইটার মধ্যে ডিফারেন্ট বুঝছো? একজন কি করে, আগে অ্যাসাইন করে তারপরে বাড়ায়, আর আরেকজন কি করে, মানে পরেরটা মানে প্লাস প্লাসে কি করে, আগে বাড়াবে তারপরে স্টোর করবে। দুটার মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছো? সো পরীক্ষায় যদি এই দুটার মধ্যে পার্থক্য আসে, তোমাকে এরকম দুইটা কোড দিয়ে দিতে হবে, কোড স্নিপেট, মানে এইটুক এইটুক কোড দিয়ে তোমাকে বুঝাইতে হবে যে এক জায়গায় আগে স্টোর হবে পরে বাড়বে, আর পরেরটায় কি হবে ভাইয়া, আগে বাড়বে পরে স্টোর হবে। নিশ্চয়ই বুঝতে পারছিস ভাইয়া? যদি বুঝে থাকিস কমেন্ট সেকশনে জানায় দিস ভাইয়া যে না ভাই বুঝতে পারছি। আর ভাইয়া প্লাস প্লাস দিয়ে তোমারে বুঝাইলাম, মাইনাস মাইনাস নিশ্চয়ই বুঝতে পারছো, একই জিনিস, কোনো টেনশনের কিছু নাই, মাইনাস মাইনাসেরও ফাংশন একই জিনিস। তাই আমরা নর্মালি আমাদের কোড করার সময় কি করব ভাই, প্লাস প্লাস এ বা মাইনাস মাইনাস এ এই কাজটা করব। অর্থাৎ আগে বাড়াবো পরে হচ্ছে ভাই, সরি আগে বাড়াবো পরে হচ্ছে ভাই
স্টোর করব। আমরা এ প্লাস প্লাস ইউজ করব না, আমরা কি ইউজ করব ভাইয়া? প্লাস প্লাস এ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অবশ্যই মনে থাকবে ভাইয়া, এটা তো মনে রাখারই জিনিস। চলো এবার আমরা চলে যাই অ্যারিথমেটিক অপারেটরে। এবার আমরা কোথায় চলে আসবো ভাইয়া? অ্যারিথমেটিক অপারেটরে। অ্যারিথমেটিক অপারেটর মানে যেগুলা দিয়ে তুমি আসলে যোগ বিয়োগ গুণ ভাগ করো। অ্যারিথমেটিক অপারেটর আসলে 5টা। প্লাস, মাইনাস, তারপরে হচ্ছে ভাইয়া গুণ। গুণ হচ্ছে স্টার মার্ক দিয়ে, স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। গুণ আসলে কি দিয়ে প্রকাশ করা হয় ভাই? স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, মনে যেন থাকে। এরপরে হচ্ছে স্ল্যাশ মানে বাই, মানে এটা দিয়ে আসলে বাই বুঝায়, মানে ভাগ বুঝায় আর কি। আর আরেকটা হচ্ছে পার্সেন্ট। এই পার্সেন্ট জিনিসটা কিন্তু খুবই ভয়াবহ, যেটাকে আমরা আরো লিখতে পারি মড। মড, ওকে ভাইয়া? পার্সেন্ট বা মড, এটা দিয়ে আসলে যোগ করা বুঝায়। এগুলা লিখলাম না, এগুলা তো তুই বুঝিস ভাইয়া। প্রথমটা যোগ, পরেরটা বিয়োগ, গুণ, ভাগ। মেইনলি খেলাটা হবে হচ্ছে এই পার্সেন্টটা নিয়ে ভাই। এই পার্সেন্ট মানে হচ্ছে ভাগ শেষ বুঝায়। পার্সেন্ট মানে কি বুঝায় ভাইয়া? ভাগ শেষ বুঝায়, মনে যেন থাকে ভাইয়া। পার্সেন্ট দিয়ে কি বুঝায়? ভাগ শেষ বুঝায়। অর্থাৎ তুমি ধরো 10 কে 2 দিয়ে ভাগ করতেছো, 10 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে ভাই? 5। কিন্তু তার ভাগশেষ কত আসবে ভাই বলেন তো? 10 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে ভাই? 0 আসবে। বুঝাইতে পারছি নিশ্চয়ই? অর্থাৎ ভাগ করলে ভাগফল পাওয়া যাবে, আর পার্সেন্ট করলে ভাগশেষ পাওয়া যাবে। ভাগ করলে কি পাবা ভাইয়া? ভাগফল পাবা। আর পার্সেন্ট করলে পাবা ভাই ভাগশেষ। পার্সেন্টের জায়গায় তুমি মড ইউজ করতে পারো, MOD। সো আমি একটু কোডে যদি তোমাকে দেখাই, তুমি আরো ভালো মতো বুঝতে পারবা ভাইয়া। সো ধরো যে আমরা দুইটা ভেরিয়েবল ধরো ডিক্লেয়ার করছি, একটা হচ্ছে a এর মান হচ্ছে ধরো 5, আর একটা ধরো b এর মান হচ্ছে 2। এখন ধরো আমরা অ্যান্সার প্রিন্ট করতে চাচ্ছি, সেই অ্যান্সারটা হচ্ছে a%b। গেস করো তো ভাই কত প্রিন্ট হবে? ভাইয়া তুমি যদি একটু খেয়াল করে দেখো, এখানে প্রিন্ট হবে হচ্ছে ভাই 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসবে কত? 1 আসবে। সো এখানে আসলে প্রিন্ট হবে কতটুকু ভাই? 1 প্রিন্ট হবে, কারণ ভাগশেষ কত ভাই? 1। সো একটু একটু যদি তোমাকে দেখাই, দেখো ভাগশেষ 1 প্রিন্ট হবে। এই যে দেখছো 1 প্রিন্ট হয়েছে। অর্থাৎ ভাই তুই যদি এই পার্সেন্ট কিংবা মড এই কথাটা লিখিস, পার্সেন্ট কিংবা মড এই কথাটা যদি লিখিস, পার্সেন্ট কিংবা মড এই কথাটা যদি লিখো ভাইয়া, তাহলে অবশ্যই, সরি এটা হবে হচ্ছে বড় হাতের মেবি, মডিউলাস, হ্যাঁ মডিউলাস। এবার যদি রান করি তাও হচ্ছে না, মনে হয় একটু ভুল হয়েছে আমাদের এই জায়গায়, মনে হয় মড লিখলে হওয়ার কথা না। আমার মনে হয় আমার কম্পাইলার সাপোর্ট দিচ্ছে না, দ্যাটস ওয়াই এরকম হচ্ছে। বাট ভাইয়া পার্সেন্ট কিংবা হচ্ছে ভাই মড, এই দুইটার একটাই লিখলে ভাই আমরা কি পাবো? ভাগশেষ পাবো। নিশ্চয়ই এটা বুঝতে পারছিস ভাই, যে তুই যদি একটা সংখ্যাকে কোনো কিছু দিয়ে ভাগ করিস, আর যদি ভাগশেষ বের করতে চাস ভাইয়া, তাহলে অবশ্যই তোকে পার্সেন্ট ইউজ করতে হবে। আর ভাগফল বের করতে চাইলে ভাই স্ল্যাশ ইউজ করলেই হয়ে যাবে। এখন মডটাও মাঝে মাঝে ইউজ করি, বাট আমার কেন জানি না কোড ব্লকসে সেটা রান করলো না, সেই জন্য আমি সরি বলতেছি। বাট মড ইউজ করলেও স্যারেরা কাটবে না। সো আমরা নর্মালি আমাদের জন্য ইউজের জন্য পার্সেন্টটা ইউজ করবো সবসময়, ঠিক আছে? মডটাও মাঝে মাঝে হয় ইউজ করা যায়, বাট আমরা আসলে পার্সেন্টটাই মেনলি ইউজ করবো। সো ভাই অ্যারিথমেটিক অপারেটর কয়টা ভাই? 5টা। প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই, ডিভাইড এবং পার্সেন্ট, যেটা দিয়ে আসলে ভাগফল বোঝায়। এরপর আসি লজিক্যাল অপারেটর, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অপারেটর। হ্যাঁ লজিক্যাল অপারেটর হচ্ছে 3টা। লজিক্যাল অপারেটর কয়টা? 3টা। কারণ আমরা লজিক বুঝাই কয়টা ভাই? 3টাই। লজিক আমরা কয়টা বলি ভাই? 3টা। যেমন এন্ড, এন্ড দিয়ে কি করে? দুইটারে ওই যে হয় এইটা কি এবং ওইটা, এরকম যদি হয়। অর এবং নট, এই 3টা। যারা প্রোগ্রামিং এর ক্লাস করতে আসিস তারা তো নিশ্চয়ই জানিস যে ভাই এন্ড, অর আর হচ্ছে ভাই নট, এই 3টা তো নিশ্চয়ই জানিস। তো ফার্স্টে আসি লজিক্যাল অর। মানে আমি যদি দুইটা যোগ করতে চাই, তার জন্য আমাকে যে চিহ্নটা ইউজ করতে হবে সেটা হচ্ছে দুইটা দাগ এরকম, দুইটা দাড়ি এরকম ভাই। মানে ধরো যে তুমি চাচ্ছ যে এ অর বি করবা, তুমি কি চাচ্ছ? এ অর বি করবা। এর মানে হচ্ছে হয় এইটা অথবা এইটা যদি ট্রু হয়, আমার রেজাল্টও কি হবে ভাই? ট্রু হবে। ভালো মতো বুঝছো? এ অর বি করছো, এর মানে হচ্ছে হয় এ অথবা যদি বি ট্রু হয়, তাহলে আমার রেজাল্টও কি হয়ে যাবে ভাইয়া? ট্রু হবে। অর্থাৎ এ অথবা বি এর মধ্যে কোনো একটা সত্য হইলেই আমার রেজাল্টও সত্য হয়ে যাবে। বুঝাইতে পারছি নিশ্চয়ই? কারণ কি ভাইয়া? কারণ হইল যে ভাই অর দিয়ে বুঝায় হয় তুমি না হয় আমি যদি ট্রু হয়, আমার রেজাল্টটাও কি হবে ভাইয়া? ট্রু হবে। আর লজিক্যাল অর এর চিহ্নটা কিরকম ভাইয়া? ডাবল দাগ, মনে থাকবে। এরপর আসি লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ড
লজিক্যাল অ্যান্ড এর চিহ্ন হচ্ছে ভাইয়া এইরকম ডাবল অ্যাম্পারস্যান্ড, এই চিহ্নটার নাম হচ্ছে অ্যাম্পারস্যান্ড চিহ্ন। ডাবল অ্যাম্পারস্যান্ড চিহ্ন দিয়ে আসলে লজিক্যাল অ্যান্ড বোঝায়। লজিক্যাল অ্যান্ড মানে কি ভাই, যে দুইটারই সত্য হইতে হবে, নাইলে কিন্তু দুইটারই সত্য হইতে হবে, আদারওয়াইজ কিন্তু ভাই রেজাল্টটা ট্রু হবে না। বুঝাইতে পারছি নিশ্চয়ই? দুইটাকেই ট্রু হইতে হবে, এ আর বি দুইটাকেই ট্রু হইতে হবে, তাইলেই তো এন্ড এর ফাংশনটা ফিল আপ হবে, আদারওয়াইজ কি রেজাল্ট ট্রু আসবে? উত্তর হচ্ছে না ভাইয়া। বুঝতে পারছো নিশ্চয়ই? এরপর আসি লজিক্যাল নট, মানে নট অপারেশন। নট চিহ্ন আসলে ভাইয়া এক্সক্লেমেটরি চিহ্ন। এক্সক্লেমেটরি চিহ্নটাকে আসলে কি বলা হয়? নট। নট মানে তো বুঝিস যে ভাই কোনো একটা ভেরিয়েবলের সামনে যদি তুমি নট দাও, তাহলে ও ট্রু থেকে হয়তো বা ফলস হয়ে যাবে, কিংবা ফলস থেকে হয়তো বা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। অর্থাৎ তুমি যে ওই যে লজিক্যাল পার্টে বা থার্ড চ্যাপ্টারে যে কনসেপ্টগুলো শিখছিলা, সেগুলোকেই এখন চিহ্ন দিয়ে আমরা হচ্ছে প্রকাশ করতেছি। তুমি যদি দুইটা দাগ দাগ দাও এরকম ভাবে, দাড়ি দাও এরকম ভাবে ভাইয়া, সো কি হবে সেটা? সেটা হবে অরের কনসেপ্ট। তুমি যদি দুইটা অ্যান্ড দাও, তাহলে সেটা হবে ভাইয়া অ্যান্ড এর কনসেপ্ট। আর তুমি যদি এক্সক্লেমেটরি চিহ্ন দাও কোনো একটা ভেরিয়েবলের সামনে, তাহলে সেইটা হবে হচ্ছে ভাইয়া নট এর কনসেপ্ট। নিশ্চয়ই বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, লজিক্যাল অপারেটর কয় ধরনের ভাই? 3 ধরনের। মাথায় থাকবে তো? অবশ্যই মাথায় রাখতে হবে ভাইয়া। এরপরে আসি রিলেশনাল অপারেটর। অপারেটর অনেকগুলা দেখতেই পাচ্ছ, রিলেশনাল অপারেটর। রিলেশনের অপারেটর আবার অনেকগুলো হয়, টোটাল 6 ধরনের। প্রথমে আসি গ্রেটার দেন চিহ্ন, তারপরে হচ্ছে ভাই লেস দেন চিহ্ন, তারপরে ডাবল ইকুয়াল চিহ্ন। ডাবল ইকুয়াল মানে হচ্ছে ভাই সমান নাকি সেটা চেক করা। ডাবল ইকুয়াল মানে কি ভাইয়া? সমান নাকি সেইটা চেক করা, যে ভাই আমি ওর সমান নাকি, এইটা আক্স করার জন্য ডাবল ইকুয়াল দিতে হয়। আমি ওর সমান নাকি এইটা আক্স করার জন্য ভাই ডাবল ইকুয়াল দিতে হয়। এরপরে গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল মানে কি? বড় অথবা সমান নাকি। লেস দেন ইকুয়াল মানে হচ্ছে ছোট অথবা সমান নাকি। বুঝাইতে পারছি? গ্রেটার দেন মানে হচ্ছে ভাই বড়, লেস দেন মানে ছোট, ডাবল ইকুয়াল মানে হচ্ছে ভাই সমান কিনা, গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে বড় এবং সমান কিনা, লেস দেন ইকুয়াল মানে ছোট এবং সমান কিনা, আর ইকুয়াল মানে তো বুঝোই যে ভাই দুইটা সমান, এটা তো ডিফাইন করে দিচ্ছি। সো এই 6টাই হচ্ছে ভাই রিলেশনাল অপারেটর। সো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে রিলেশনাল অপারেটর কয়টা, উত্তর হবে কয় ভাইয়া? 6। মনে যেন থাকে। সো রিলেশনাল অপারেটরের পর তোমাকে কিছু স্পেশাল অপারেটর সম্পর্কে জানতে হবে, একটু মাথায় রেখো। তো স্পেশাল অপারেটর হয় মোটামুটি 2 ধরনের, বা বিশেষ অপারেটর যেটাকে আমরা বলি। একটা হচ্ছে সাইজ অফ অপারেটর। সাইজ অফ অপারেটর মানে হচ্ছে ভাই এইটা আসলে কোনো একটা ভেরিয়েবল সে মেমোরির কতটুকু জায়গা নিল, এটা আসলে সে মেমোরির কতটুকু জায়গা নিল সেটা যদি তুমি জানতে চাও, যে একটা ভেরিয়েবল সে মেমোরির কতটুকু জায়গা নিছে সেটা আমি জানতে চাই ভাইয়া। তো এরকম যদি তুমি জানতে চাও একটা ভেরিয়েবল কতটুকু জায়গা নিছে, তাহলে তোমাকে সাইজ অফ অপারেটর মানে ইউজ করতে হবে। সাইজ অফ অপারেটর ইউজ করতে হবে। বোঝাতে পারছি নিশ্চয়ই ভাইয়া? যেমন তুমি যদি চাও যে আমি একটা ইন্টিজার ভেরিয়েবল ক্রিয়েট করছি, সেটা আসলে মেমোরির কতটুকু জায়গা নিবে, তো আমরা তো জানি যে ইন্টিজার কতটুকু জায়গা নিবে ভাই, 2 বাইট। তো তুমি এই সাইজ অফ অপারেটর দিয়ে খুব ইজিলি বের করে ফেলতে পারো সেটা। আমরা এটা কোডে দেখবো ইনশাল্লাহ ফিউচারে। এরপরে আরেকটা অপারেটর হচ্ছে অ্যাড্রেস অপারেটর। অ্যাড্রেস অপারেটর। সো তুমি যদি শুধু একটা অ্যান্ড ইউজ করো, তুমি যদি শুধু একটা অ্যান্ড ইউজ করো কোনো একটা ভেরিয়েবলের সামনে, তাহলে সেইটা মেইনলি হচ্ছে ভাইয়া অ্যাড্রেস অপারেটর। সেটা কি অপারেটর ভাই? অ্যাড্রেস অপারেটর। আর সাইজ অফ অপারেটরটা কি ভাইয়া? সাইজ অফ অপারেটরটা হচ্ছে মেমোরির কতটুকু জায়গা ডিফাইন করলো। আর অ্যান্ড অপারেটর কি ভাই? মানে এই অ্যাম্পারস্যান্ড ইউজ করলে ভাই সেটা অ্যাড্রেস বোঝায়, যে ভাই একটা ভেরিয়েবল সে মেমোরির কোন জায়গাটাতে আছে, একটা ভেরিয়েবল সে মেমোরির কোন জায়গাটাতে আছে, সেটা যেই যেই চিহ্ন দিয়ে আমরা ইউজ করি বা যেই অপারেটর দিয়ে আমরা ইউজ করি, সেটাই হচ্ছে ভাই অ্যাম্পারস্যান্ড অপারেটর। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কখন কোনটা তুমি ইউজ করবা। ভাই সাইজ অফ কখন ইউজ করবা? যখন তোমার মেমোরির কতটুকু জায়গা দখল করলো সেটা জানতে প্রয়োজন হয়। তুমি কখন অ্যাড্রেস ইউজ করবা? যখন হচ্ছে ভাই অ্যাম্পারস্যান্ড ইউজ করবা, মানে যখন হচ্ছে মেমোরির অ্যাড্রেস দরকার। তুমি কখন গ্রেটার দ্যান ইকুয়াল ইউজ করবা ভাইয়া? গ্রেটার দ্যান ইউজ করবা বড় বা ছোট হইলে, বড় বা সমান হইলে। লেস দ্যান ইকুয়াল কখন ইউজ করবা? ছোট বা সমান হইলে। ডাবল ইকুয়াল কখন ইউজ করবা? সমান নাকি এটা চেক করার জন্য। লজিক্যাল অর কখন ইউজ করবা? যখন তোমার মানে দুইটার ভিতরে একটা ট্রু হইলে রেজাল্টও ট্রু, এরকম কেসে। কখন তুমি ডাবল অ্যান্ড ইউজ করবা? যখন হচ্ছে ভাইয়া
তোমাকে কি বলো এটারে, যে যখন হচ্ছে তুমি দুইটাকেই ট্রু বানাতে চাও এরকম, বা দুইটাই ট্রু হইতে হবে এরকম কেসে, কখন তুমি নট অপারেটর ইউজ করবা? যখন এটা ট্রু ছিল বাট তুমি এটারে ফলস বানাতে চাও তখন। সো নিশ্চয়ই ভাইয়া আজকের ক্লাসটা তুই বুঝতে পারছিস যে ভাই আমরা আজকে ডিক্লেয়ার মানে কথাবার্তা বললাম হচ্ছে ভাই ডেটা টাইপ এবং অপারেটর নিয়ে। ডেটা টাইপের হাবিজাবি অনেক কিছু বলছি, এবং আমরা আমাদের যতগুলো অপারেটর শেখা পসিবল সবগুলো অপারেটর আসলে আমরা শিখে ফেলছি। সো ভাই আজকে আমরা এ পর্যন্তই ক্লোজ করতেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে অর্থাৎ আমরা আগামীকালকে ইনশাল্লাহ ফরম্যাট স্পেসিফায়ার এবং কোডে চলে যাব, বিভিন্ন প্রবলেম সলভ করব। এখন মনে হতে পারে ভাই ক্লাসগুলো তো খুব বোরিং যাচ্ছে, এর কারণ হচ্ছে ভাই আমি এখনো কোডে যাই নাই। এই জিনিসপাতিগুলো তোরে শিখতে হবে ভাইয়া, তোরে রাখতে হবে মাথার ভিতরে, নাহলে তুই যখন কোডে যাবি অনেক কিছুই বুঝবি না ভাই। তাই তোকে ভাই অবশ্যই এই ক্লাসটা লাইভে হোক, রেকর্ডিং হোক, যেমনে হোক পড়তে হবে, করতে হবে ভাই, মাথায় রাখতে হবে, নাইলে পরবর্তীতে যখন কোডে যাবা তখন কিন্তু সব মাথার উপর দিয়ে চলে যাবে। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এবং তার আগে বলে নেই যে আমাদের কিন্তু একটা কন্টেস্ট স্টার্ট হয়েছে গ্রুপে, মেইন গ্রুপে দেখে নিস সবাই। সেই কন্টেস্ট কিন্তু ভাইয়া হ্যান্ড নোট শেয়ারিং এবং ইনভাইটেশন কন্টেস্ট। অর্থাৎ এখানে তুমি যত বেশি ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবা এবং যত বেশি হ্যান্ড নোট তুমি শেয়ার করতে পারবা এবং তোমার হ্যান্ড নোটে যত বেশি কেয়ার রিয়াক্ট মানে রিয়াক্ট উঠবে, সেটার ভিত্তিতে তোমাকে জয়ী ঘোষণা করা হবে। এবং ভাই জয়ীরা কি পাবে ভাই? ক্রেস্ট পাবি ভাইয়া, এবং প্রাইজ মানি পাবি, অর্থাৎ মানি পাবি। ঠিক আছে ভাই, পয়সার দরকার আছে তাই না ভাইয়া? ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই বিদায় নিলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।